এমন একটা বেহায়ের নির্লজ্জ মেয়ে কিনা আমার নিজের মেয়ে, ভাবতেই ঘৃণায় আমার সারা শরীর রিরি করছে। ছি, ওকে জন্ম দেওয়ার আগে মরে কেন গেলাম না আমি? হুঙ্কার ছেড়ে উক্ত কথাটি মেয়ের উদ্দেশ্যে বলে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন লাবণী রহমান। নিজের জন্মদাত্রী মায়ের মুখে থেকে এমন কথা শুনতে হবে এটা কখনোই ভাবতে পারেনি মেহরুন। পায়ের তলার মাটি যেন ইতিমধ্যেই সরে গিয়েছে তার। একটা বাইরের লোকের কথা শুনে কিনা শেষমেশ অবিশ্বাস করে বসলো তার মা সহ তার পরিবারের সবাই। মেহরিনের করা কীর্তিকলাপের কথা শুনে বাড়ির উপস্থিত সবার মুখে এখন একটাই শব্দ, ছি ছি। আগুনে ঘি ঢালার মতো করে লাবণী রহমানের কে উস্কে দিতে তার সাথে তাল মিলিয়ে নাজিয়া সুলতানা কটাক্ষ করে বলে উঠল, দেখলে তো মনে হয় ভাজা মাছটা যেন উল্টে খেতে জানে না, কিন্তু তলে তলে এত কিছু। আজ না হয় হাতে নাতে ধরা পড়েছে, এর আগে আমাদের দৃষ্টির অগোচরে আরও কত কি করে বেরিয়েছে তাকে জানে। ছোট জায়ের কথা শুনে আরো বেশি ফুঁসে ওঠেন লাবণী রহমান। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরুনের দিকে। মায়ের কাছে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে পায়ের কাছে বসে ফুঁসিয়ে কাঁদতে উঠে মেহরুন। মায়ের হাত দুখানি শক্ত করে জড়িয়ে ধরে নিজের হাতের মুঠোয় কান্না মিশ্রিত কণ্ঠে বলল, বিশ্বাস করো মা, আমি কিচ্ছুটি করিনি। ওই লোকটা তোমাদের যা বলছে সব মিথ্যা বলছে। বিশ্বাস করো আমায়। এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নিলেন লাবণী রহমান। মেহরুন আরও কিছু বলার পূর্বে ঠাস করে থাপ্পড় পড়ে তার গালে। রাগে ফুঁসছে তিনি। একটা থাপ্পড় মেরে ক্ষান্ত হননি, আরও দু চারটে থাপ্পড় বসিয়ে দিলেন মেহরুনের গালে। ফলে মেহরুনের ফর্সা গালে মুহূর্তে রক্তিম আভা ছড়িয়ে পড়ে। সেই সাথে 5 আঙ্গুলের 5টা দাগ দৃশ্যমান বসে যায়। শক্ত করে মেহরুনের গাল চেপে ধরে তাতে তাঁত চেপে লাবণী রহমান বলে, বিশ্বাস করব কাকে? তোমায়, যে কিনা বিশ্বাসের মর্যাদা রাখতে জানে না। মেহরুন কাঁদতে কাঁদতে আবারও লাবণী রহমানের হাত ছুতে গেলেই তিনি হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, খবরদার ওই পাপিষ্ট হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করবে না আমায়। আজ থেকে আমার মেয়ে মৃত আমার কাছে। নিজের হাতে এতদিন যত্ন করে বড় করেছি কি ছেলেদের সাথে ঢলাঢলি করার জন্য? বেহায়ের নির্লজ্জ মেয়ে কোথাকার! মেহরুন হাঁ করে তাকিয়ে আছে কিছুক্ষণ। যে মা তার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেয়নি, একটু কাঁদলেই যার মন আনচান করত, সবসময় যে মা আগলে রেখেছে, আজ সেই মা তাকে প্রহার করছে। কটু কথা শোনতো যেন দুদণ্ড ভাবছে না তার মা। আর সেই মাই তার চোখের জল দেখে আগলে রাখার বদলে মুখ ফিরিয়ে নিচ্ছে। মেহরুনের চোখ ছাপিয়ে এখনো মুক্তোর দানার মতো অশ্রু গড়িয়ে পড়ছে। এসব দেখেও কি নিষ্ঠুর মনে মায়া হয় না? দূরে দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ সবটাই পর্যবেক্ষণ করছিল মহামান্য সেই মানুষটি, যার জন্য কলঙ্কিত হয়েছে, এমন মিথ্যে অপবাদ শুনতে হচ্ছে, যার জন্য আপনজনদের কাছ থেকে এত কটাক্ষ বাণী শুনতে হচ্ছে মেহরুনকে। মেহরুনের কান্না দেখে কি আদৌ মানুষটার মধ্যে কোনো ভাবান্তর ঘটলো? তা বোঝা গেল না তার গম্ভীর মুখশ্রী দেখে। কি চলছে তার মনে? মেহরুনার মায়ের পায়ের কাছে বসে না থেকে সেই মহামান্য মানুষটার কাছে ছুটে গিয়ে শক্ত হাতে কলার চেপে ধরে দাঁত কিরমির করে ক্রুদ্ধ গলায় বলে ওঠে, কেন মিথ্যা অপবাদ দিলেন আমার নামে মিস্টার আবরিশাম খান আদ্রিস? কেন আমার থেকে আমার পরিবারকে আলাদা করতে চাইছেন আপনি? আমার চরিত্রে কলঙ্কের দাগ দিলেন কেন? আপনি সবাইকে সত্যিটা বলে দিলেই তো সবটা মিটে যেত। তাহলে মিথ্যার আশ্রয় কেন নিচ্ছেন? কি লাভ হচ্ছে এতে আপনার? কি হলো, চুপ করে আছেন কেন আপনি? আমার প্রশ্নের জবাব দিন। দোতারা করিডোরের দিকে তাকিয়ে বাঁকা হাসে আদ্রিস। মেহরুনের দিকে ফিরে মুখটা পুনরায় গম্ভীর করে নেয় সে। শক্ত হাতে মেহরুনের হাত চেপে ধরে কলার থেকে ঝাড়ি মেরে সরিয়ে দেয় হাতটা। কলার ছেড়ে মেহরুনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নয় এই আবরিশাম খান আদ্রিস। কথাটা মাথায় থাকে জানো মিস মেহরুন ইবনাথ। অন্যথায় কি হবে সেটা কিন্তু আমি নিজেও জানি না। আর হ্যাঁ, নেক্সট টাইম আমার কলার ধরার সাহস দেখাতে আসবে না। ফল যে খুব একটা সুখকর হবে না সেটা বুঝতেই পারছো। মেহরুনের চোখ এখনো
অশ্রু টলমল করছে। অশ্রুসিক্ত নয়নে একরাশ ঘৃণা নিয়ে আদেশের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার কারণেই আমার পবিত্র আত্মা কলুষিত হয়েছে আজ। শুধুমাত্র আপনার কারণেই সবাই অবিশ্বাস করছে আমায়। আপনার প্রতি এতদিন যে শ্রদ্ধাবোধটুকু ছিল তা আজ ঘৃণায় পরিণত হয়েছে। আই জাস্ট হেট ইউ মিস্টার আবরিশাম খান আদ্রিস। মেহরুনের দিকে তাকিয়ে শুধু স্মিত হাসে আদ্রিস। তবে আদ্রিস হতে কোনো উত্তর মেলে না আর। ওদের দুজনকে আড়ালে কথা বলতে দেখে আবারও মাঝখান দিয়ে ফোড়ন কেটে নাজিয়া সুলতানা অর্থাৎ মেহরুনের চাচি বলে উঠলেন, দেখো ভাবি, তোমার মেয়ে আবারও ওই ছেলেটার সাথে যেন কী সব বলছে। এত বড় একটা পাপ করার পর মায়ের হাতে চর খেয়েও মেয়েটার মনে কোনো ভয় বা ডর লজ্জা বলতে কিছুই নেই। ছি, কি বেহায়া মেয়ে রে বাবা। নাজিয়া সুলতানার কথা যেন আরও তেড়ে উঠলেন লাবণী রহমান। তিনি নিজেকেই কিছুতেই সামলাতে পারছে না। যতই রাগ দেখাক, ভেতরে ভেতরে তিনি গুমড়ে পড়ছে। নিজের মেয়ে বলে কথা, শত হোক ফেলে তো আর দিতে পারে না। যে মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবাসছেন, বিশ্বাস করছেন, আর সেই মেয়েই তাকে এভাবে ঠকাতে পারল, এটা মানতে ভীষণ কষ্ট হচ্ছে তার। কোনো মা কি আদৌ পারে নিজের মেয়েকে নিয়ে এমন কটু বাক্য শুনতে? সেখানে তো তিনি নিজের চোখে দেখেছেন। তিনি নিজেকে এক মুহূর্ত কিভাবে সামলাবে তা জানা নেই তার। ক্লান্ত লাগছিল বলে চোখের পাতাটা একটু লেগে এসেছিল। হঠাৎ বাড়িতে এত হইহুল্লোড়, চিৎকার চেঁচামেচি শুনে ধরফুরিয়ে উঠে দ্রুত রুম থেকে বেরিয়ে আসেন মেহনত আকবর। সিঁড়ি বেয়ে মেহনত আকবরকে নামতে দেখেই দৌড়ে গিয়ে ঝাপটে ধরল মেহরুন। বাবার বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ইতিমধ্যে তার নাকের ডোগা লাল হয়ে গিয়েছে। নাক টেনে টেনে বলে, সবাই অবিশ্বাস করলেও তুমি অন্তত পক্ষে বিশ্বাস করো আমায়। বিশ্বাস করো তোমার মেয়ে এমন নিকৃষ্ট কাজ করতে পারে না বাবা। মেহনত আকবর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি আসলেই বুঝতে পারছে না এখানে হচ্ছেটা কি, তবুও শান্ত গলায় বলেন, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন এভাবে? আর এত হই হুল্লোড় হচ্ছে কেন বাড়িতে? মেনুর কিছু বলার পূর্বেই নাজিয়া সুলতানা পাশ থেকে বলে উঠলেন, বড় ভাই, এই মেয়ে যা করেছে তা মুখে আনার মতো না। ছি, কি লজ্জা, কি লজ্জা। ভ্রু কুচকে ফেললেন মেহনত আকবর। হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা আগন্তুকের দিকে নজর পড়তেই তিনি বলে উঠলেন, আদৃশ বাবা, তুমি এখানে? এগিয়ে আসে আদৃশ। মুখে তার হাসির রেখা স্পষ্ট। অতল স্পর্শী জাগর চক্ষুদয়ে কি যেন এক ভাবের খেলা চলছে, তা বোঝার সাধ্য নেই। কণ্ঠ কিছুটা খাদের নামিয়ে মেহনত আকবরের উদ্দেশ্যে আদৃশ বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাকে কিছু বলার আছে। ওয়ালাইকুম আসসালাম। তো বলো, কি বলবে? আপাতত সবার সামনে আপনার সাথে কথা বলতে চাচ্ছি না আমি। তিনি আর কোনো কথা না বাড়িয়ে আদৃশকে নিয়ে বাগানের দিকে চলে যায়। ওদের চলে যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রয় মেহনুর, কারণ মুখে এখনো যেন রাটিও নেই। রুমের মাঝে এখন পিনপতন নীরবতা বিরাজ করছে। এ যেন বড় কোনো ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ বাদে দুজনেই এসে হাজির হয়। দুজনের চোখ মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই। মেহনত আকবর কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেহনুরের দিকে। তিনি এই মুহূর্তে একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। মেহনত আকবর কি ভাবছে বা সামনে কি করবে তা বোঝা মুশকিল। অন্যদিকে আদিশের অধরের কোণে বাঁকা হাসির রেখা ফুটে উঠেছে। দোতলার করিডোরে রেলিংয়ে হাত রেখে এতক্ষণ যাবৎ সবকিছু পর্যবেক্ষণ করছিল। সবটা দেখে যেন আগন্তুকটি প্রাণ জুড়িয়ে যায়। প্রাণ ভরে শ্বাস নিয়ে কুটিল হাসে সে। মেহনুরকে এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারলেই তবেই তার শান্তি মিলবে। বধূবেশে নিষ্প্রাণ চাহনিতে ড্রেসিং টেবিলের আয়নায় দৃষ্টি নিবদ্ধ। প্রাণবন্ত মেয়েটা আজ কেমন নিস্তেজ, নিষ্প্রাণ হয়ে পড়েছে। চোখে না আছে কোনো জল, না আছে কোনো অনুভূতি। কেমন যেন পাথর মানবীতে পরিণত হয়েছে মাত্র কদিন ব্যবধানে। মুখে কোনো ভারী মেকআপের আস্তরণ নেই। গালে মায়ের দেয়া উপহার স্বরূপ থাপ্পড়ের লাল দাগটা মেলায়নি এখনো।
ডাগর চক্ষুদয় ফুলের রক্তিম বর্ণ ধারণ করেছে ইতিমধ্যেই। তবে মেরুন কালারের শাড়িটা যেন বেশ মানিয়েছে মেহেরুনকে। অথচ এই শাড়িটা সে শখ করে কিনেছিল তার ভাইয়ের বিয়েতে পরবে সেজন্য। কিন্তু কে জানতো এই শাড়িটাই তার জীবনে কাল হবে। হঠাৎ যেন কোনো এক দমকা হাওয়া এসে তার সুন্দর সাজানো গোছানো জীবনটাকে এক মুহূর্তে তছনছ করে দিয়েছে। তার জীবন যেন ঘন কালো মেঘে ছেয়ে গেছে। এই তো কিছুদিন আগে মেহেরুনও বাড়িতে মেয়ে ছিল, কিন্তু এখন তার সাথে আরও একটা পরিচয় যুক্ত হয়েছে। সে এখন খান বংশের একমাত্র পুত্রবধূ, সুনামধন্য বিশিষ্ট হার্ট সার্জন আবরিয়াস খান আদ্রিসের বিয়ে করা বউ। এটাই এখন মেহেরুনের জীবনের চরম সত্য। মেহেরুন তো অর্থবিত্ত বাড়ি গাড়ি চায়নি, মেহেরুন একটু শান্তিতে বাঁচতে, কিন্তু তা আর হতে দিল এই কই আদ্রিস। তার ভালোবাসা বেঁচে থাকার অধিকারটাও তো কেড়ে নিল আদ্রিস। নিজ পিত্রালয় হতে বিদায়ের বেলায় মায়ের সাথে শেষবারের মতো দেখাটাও হলো না। খুব করে যেন একটু জড়িয়ে ধরবে, তাও আর হলো না। অথচ এই মাই তার জীবনে সবটা জুড়ে ছিল। মেহেরুনরা ছিল দু ভাই বোন, বড় ভাই আলভি আর মেহেরুন ছোট। পরম মমতায় দুই ভাই বোনকে ছায়ার মতো আগলে রেখেছিল মা লাবণী রহমান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ মেহেরুন মায়ের শীতল ছায়া হতে বঞ্চিত। আর মেহেরুনের বাবা তো মেয়ে বলতে ছিল পাগল, কিন্তু সেই বাবাও আজ বিদায় বেলায় মেহেরুনের সঙ্গে একটা বাক্য বিনিময় করতে চায়নি। মেহেরুন ফুপিয়ে কেঁদে ওঠে, বাবার একটি হাত শক্ত করে আঁকড়ে ধরে। মেহনত আকবরে ছাড়িয়ে নেয় নিজের হাতখানা। মেহেরুন কিছু বলার জন্য উদ্যত হলেই হাতের ইশারায় চুপ করতে বলে তিনি। আড়ষ্ট কণ্ঠে আওড়ালেন, ছোটোবেলা হতে যা চেয়েছো আমি আমার সাধ্য মতো যাওয়ার চেষ্টা করেছি তোমায়। আমি তো আমার দিক দিয়ে কোনো কমতি রাখিনি। সবাই বলতো আমি নাকি খুব বেশি প্রশ্রয় দিয়ে মেয়েকে মাথায় তুলেছি। আমি তার তীব্র প্রতিবাদও করেছি, তবে তার প্রতিদান স্বরূপ যে এমন কিছু আমার প্রাপ্য ছিল আমি তা কল্পনা করিনি। তোমার মা খুব কষ্ট পেয়েছে, কাঁদতে কাঁদতে হয়তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এসব তোমায় বলে আর লাভ কি। নতুন জীবনে সুখী হও, যা চেয়েছো তাই তো পেয়েছো। আমার দায়িত্ব এখন শেষ, এ বাড়িতে আর এসো না। তোমার চাইও আমি দেখতে চাই না। বাবার মুখে এমন বাক্য শুনে মেহরুন হাউমাউ করে কেঁদে ওঠে। মেহনত আকবরেরও প্রচণ্ড কষ্ট হচ্ছে, নয়নের কোণে জল চিকচিক করছে। বাবা হিসেবে মেয়েকে যে এমন ভারী বাক্য শোনাতে হবে তিনি কখনো ভাবেনি। বুকের বাপাশে তার চিনচিন করে ব্যথা অনুভব হয়। বয়স হচ্ছে তো তার, এ বয়সে তো আর এত কিছু নিতে পারবে না তিনি। অলক্ষ্যে তার চোখ হতে দুফোঁটো জল গড়িয়ে পড়ে শুষ্ক কপলে। তিনি অদৃশ্যের দিকে তাকিয়ে মুখে গাম্ভীর্য এনে বলে, আদৃশ মেয়েরা বড্ড আদরে ছিল আমার, ওর খেয়াল রেখো, কষ্ট দিও না কখনো ওকে। আমি বাবা হিসাবে ব্যর্থ হলেও তুমি স্বামী হিসেবে ব্যর্থ হইও না। মেহরুনের বুক ভারী হয়ে ওঠে বাবার কথা শুনে। চোখ থেকে তার অনবরত জল গড়িয়ে পড়ছে। আদৃশ মেহনত আকবরের আলিঙ্গন করে নেয়, হাত ধরে চোখের ইশারায় আশ্বস্ত করে তাকে। মেহনত আকবর স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেহরুন এক দৃষ্টিতে তার বাবাই এবং চিরচেনা শৈশব কৈশোরের স্মৃতি তার আবাসস্থলকে দেখে নেয়, যতক্ষণ না চোখের আড়াল হয়। গাড়ি ছুটে চলেছে তার আপন গতিতে, উদ্দেশ্য খানবাড়ি। মেহরুনদের গাড়িটা চোখের আড়াল হতেই তার চোখ জোড়া ভিজে ওঠে। বাবা শখ করে ছেলের নাম রেখেছিল মেহনত, কিন্তু সন্তানের নামকরণের পিতামাতার চরম মূর্খতা। বিধাতা পুরুষ অন্তরিক্ষে থেকে অধিকাংশ সময় শুধু হেসেই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদও করেন। এজন্য মেহনত আকবরকেও তার নামের মতো সমস্ত জীবন চরম দুঃখে কাটাতে হয়েছে। সুখের এক ফালি রোদ্দুর দেখা পূর্বেই তার জীবনে অন্ধকার ঘনিয়ে আসে। বৃদ্ধ বয়সেও এসে সে মেয়ের দ্বারা এরূপ কষ্ট পেতে হবে তা কখনো ভাবেনি তিনি। বুকে হাত দিয়ে তিনি নিজ কক্ষে ফিরে চলে। কারো গলা খাকারিতে মেহরুনের ভাবনায় ছেদ ঘটে।
আয়নাতে কারো প্রতিচ্ছবি ভেসে উঠতেই সে এদিকে দৃষ্টি নিক্ষেপ করে মেহরুন। আদ্রিস এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরুনের পানে। একগাল হেসে মেহরুনের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, মাশাল্লাহ, আপনাকে তো বেশ সুন্দর লাগছে মিস মেহরুন ইবনাথ। একটু ভুল বলে ফেললাম, আমার মিসেস মেহরুন আদ্রিস খান। শুনেছি বিয়ের ফুল ফুটলে নাকি মেয়েদের সৌন্দর্য ঠিকরে পড়ে, আজ তার বাস্তব প্রমাণ পেলাম। অন্যদিনের মতো হলে আদ্রিসের এমন মিষ্টি বাণী শুনলে হয়তো মেহরুন লজ্জায় একেবারে মিইয়ে যেত, কিন্তু আজ আদ্রিসের কণ্ঠ মেহরুনের কর্ণকুহরে ঠেকতেই তার সমস্ত শরীর যেন ঝিনঝিন করে ওঠে ক্রোধে। ক্রুদ্ধ গলায় বলে ওঠে, আমার পবিত্র সত্তায় কলঙ্কের দাগ দিয়ে ক্ষান্ত হননি, তাই নতুন ফোন দিয়ে আসছেন? মুহূর্তে আদ্রিসের হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে যায়। অপরাধীর দৃষ্টিতে মেহরুনের দিকে তাকায় আদ্রিস। অস্ফুট স্বরে বলে, এছাড়া আর কোনো উপায় ছিল না যে। মেহরুনের কর্ণকুহর অবধি পৌঁছায় না আদ্রিসের উচ্চারণকৃত বাণী। আবছা আবছা শুনতে পেলেও গুরুত্ব দেয়নি। হঠাৎ মেহরুন ডুকরে কেঁদে ওঠে। মেহরুনের আচমকা কেঁদে ওঠায় আদ্রিস চমকায়। মেহরুনের কাছে গিয়ে মেহরুনকে নিজের দিকে ফিরিয়ে থুতনিতে হাত রেখে বলল, কাঁদছো কেন তুমি? মেহরুন ঝাড়ি মেরে সরিয়ে দেয় আদ্রিসের হাত। বাজখাই গলায় বলে ওঠে, আমার জীবনটাকে বিষিয়ে দিয়ে আপনি এখন এসেছেন আমি কেন কাঁদছি জিজ্ঞেস করতে? লজ্জা করে না আপনার? আমি আপনার কি ক্ষতি করেছিলাম যে আমার এত বড় সর্বনাশ করলেন? আমায় মিথ্যা অপবাদ দিয়ে আপনার বুক কাঁপলো না একটুও? একদম এই কথাগুলো বলে থামল মেহরুন। আদ্রিস ফোর্স করে দীর্ঘশ্বাস ছাড়ে। কিছু বলার থাকলেও এখন এই মুহূর্তে কিছু বলতে চায় না মেহরুনকে, তাই প্রসঙ্গ পাল্টাতে আদ্রিস বলল, মেহরুন, তুমি ক্লান্ত, ঘুমিয়ে পড়ো এখন। যা করেছেন তাতে করে সারা জীবনের জন্য ঘুম চলে গেছে আমার। মেহরুনের কথা শুনে ওষুধের বক্স থেকে ওষুধ বের করে ধরিয়ে দিল মেহরুনের হাতে। মেহরুন ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে আদ্রিসের দিকে। হাই পাওয়ারের ঘুমের ওষুধ এটা, খাওয়ার সাথে সাথেই ঘুম কাট। মেহরুন মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে কণ্ঠে বিষাদ ঢেলে বলল, ঘুমের ওষুধ না বিষ খাইয়ে মারতে চাইছেন? আদ্রিস হোঁচট খায় মেহরুনের কথা শুনে। কয়েক মুহূর্ত ব্যাপী স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে মেহরুনের দিকে। গলা খাকারি দিয়ে মেহরুনের চোখে চোখ রেখে বলল, বিষ খাইয়ে যদি মারতেই যাইতাম তবে আগেই মারতাম, এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করে ঘরে তুলতাম না। মেহরুন কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে গলা পানি ঢেলে ওষুধটা গিলে ফেলে। তা দেখে আদ্রিস স্মিত হাসে। মেয়েটা বড্ড তেরা স্বভাবের। এর সাথে স্বাভাবিকভাবে কথা বললে শুনবে না, তাই তেরা ভাবেই কথা বলতে হবে ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ে আদ্রিস। মনে মনে বলে, যার জন্য করলাম চুরি সেই কিনা বলে চোর। প্রিয় বড় বোনের বিয়ে উপলক্ষে চারদিকে আয়োজনের ছড়াছড়ি। সবাই যে যার মতো ব্যস্ত হাতে নিজেদের কাজ সামলাচ্ছে। আজ সমানক্রমে যেন গিচগিচ করছে চারপাশ। ম্যাজেন্ডা কালারের লেহেঙ্গা পরে সিঁড়ি বেয়ে নামছে মেহরুন। লেহেঙ্গাতে ভারী কারুকার্য করা, মুখে হালকা মেকআপ, এতেই যেন মিষ্টি লাগছে মেহরুনকে। সিঁড়ি দিয়ে কটকট করে নেমে এসে ফারজানাকে জড়িয়ে ধরে মেহরুন। আজ ফারজানারই বিয়ে। মেহরুনের দুঃসম্পর্কে এক কাজিন হয় ফারজানা। তার বিয়ের জন্যই তো এত আয়োজন। দূর হতে মেহরুনকে দেখে মুগ্ধ নয়নে। মেয়েটা আসলেই মনোমুগ্ধকর। মেহরুনের হাস্যোজ্জ্বল চেহারায় কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করে নেয়। বিয়ের কার্যক্রম শেষ হতে না হতেই প্রায় বেশ রাত হয়ে যায়। পৃথিবীর বুকে আছড়ে পড়ে আঁধার। কিন্তু রং বেরঙের লাইটিং এর কারণে আলোয় মুখরিত হয়েছে চারপাশ। ফারজানা বিদায় নিল খানিকক্ষণ আগেই। বিদায় বেলা মেয়েটাকে কান্নাকাটি না করলো। মেহরুনকে দেখে বড্ড খারাপ লাগে। তার চোখে অশ্রু টলমল করে। মনে মনে বলে, বিয়ে সম্পন্ন হতে অনেকটা রাত হয়ে যাওয়ায় মেহরুনের সিদ্ধান্ত নেয় ফারজানাদের বাড়িতে আজ রাতটা থেকে পরের দিন চলে যাবে। সবাই গোছগাছে ব্যস্ত বলে মেহরুন একা হয়ে পড়ে। মেহরুনের মন খারাপ থাকায় সে ছাদের দিকে পা বাড়ায়। রাতের পরিবেশটা নিছক মন্দ নয়।
মেহরুনের ভালোই লাগছে আকাশের ঝিলিমিলি তারাগুলো দেখতে। পাশে কারো উপস্থিতি টের পেতেই ধরফুরিয়ে উঠে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে মেহরুন। আকাশের দিকে তাকিয়ে থেকেই মেহরুনের উদ্দেশ্যে আদৃশ বলে ওঠে, আমি রীতিমতো রক্ত মাংসে গড়া একজন সাধারণ মানুষ। আমাকে দেখে ভয় পাওয়ার আদৌ কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। মেহরুন হাঁপ ছেড়ে বাঁচে। সত্যি ভয় পেয়ে গিয়েছিল সে। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আপনি যে রক্তে মাংসে গড়া মানুষ সেটা তো দেখতেই পাচ্ছি। এটা আবার বলে বেড়ানোর কি আছে? আমি তো ভেবেছিলাম আমার পাশে কোনো প্যাঁচা ট্যাচা বসে আছে হয়তো। শেষোক্ত কথাটা মেহরুন ব্যঙ্গাত্মকভাবেই বলে। আদৃশ এবার ভ্রু কুঁচকে তাকায় মেহরুনের দিকে, বলে ওঠে, মানে আমাকে দেখলে কি তোমার পেঁচা মনে হয় মেহরুন? আমি কিন্তু আপনাকে মিন করে বলিনি। এখন যদি নিজের গায়ে কথা মাখান তো আমি কি বলতে পারি বলুন? মেহরুন শব্দ করে হেসে ওঠে। মেহরুনের হাসির ঝংকার মুখরিত হয় চারপাশ। প্রতিধ্বনিত হয় হাসির শব্দ বারবার। হাসির শব্দে তবদা খেয়ে যায় আদৃশ। আদৃশকে মেহরুনের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে হাসি থামায় মেহরুন। হাত নাড়িয়ে প্রশ্ন করে, তোমাকে? আদৃশের সোজাসাপটা উত্তর। মেহরুন বিষম খায়। সেই সাথে তার মুখশ্রীতে কিছুটা লাল আভাও ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ চুপ করে থেকে মেহরুন প্রশ্ন করল, তুমি যে কারণে এসেছো আমিও ঠিক সেই কারণেই এসেছি। ফারজানা আপু কি হয় আপনার? আমার বোনের ফ্রেন্ড। আচ্ছা আলভি কোথায়? মেহরুন আদৃশকে ছাদে দাঁড়িয়ে একসাথে কথা বলতে দেখে রাগে গা জ্বলে ওঠে জারার। গটগট পায়ে ওদের দিকে এগিয়ে আসে যারা। মনে মনে রাগ হলেও মুখে হাসি ফুটিয়ে আদৃশের গা ঘেঁষে দাঁড়িয়ে যারা বলে ওঠে, আরে আদৃশ ভাই আছে তো, দিনকাল কেমন চলছে আপনার? আচমকা যারাকে নিজের গা ঘেঁষে দাঁড়াতে দেখে আদৃশ কিছুটা ইতস্তত বোধ করে সরে দাঁড়ায়। তা দেখে মেহরুন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আদৃশের দৃষ্টি এড়ায়নি তা। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে প্রত্যুত্তরে বলল, এই তো চলছে চলার মতো। এমন বললে কি করে হয়? বিয়ে করবেন কবে? বাই দ্য ওয়ে, আপনি মেহরুন আপির সাথে কি বলছিলেন? প্রেম করছেন নাকি আপনারা? আদৃশ মেহরুন দুজন দুজনের দিকে তাকায়। মেহরুন জারার কথা শুনে রেগে যায়, বলে ওঠে, কি সব যাতা কথা বলছিস তুই? কথাবার্তা একটু ঠিক করে বলবি, তা না হলে থাপড়িয়ে গাল লাল করে ফেলবো। মেহরুনের কথা শুনে চোখে পানি চলে আসে জারার। ছিচকাদুনি গলায় বলে, আদৃশ ভাইয়ের সামনে তুই আমাকে এভাবে অপমান করতে পারলি আপি? বলেই কাঁদতে কাঁদতে দৌড়ে নিচে চলে যায় যারা। চাচাতো বোন হয়েছে তো কি হয়েছে, যারা এর শোধ নিয়েই ছাড়বে। তার জন্য যা করা প্রয়োজন সে তাই করবে। মেহরুনও আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। আদৃশ মেহরুনের চলে যাওয়ার পানে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে নিজের রুমের পথে পা বাড়ায়। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল মেহরুন। এমন সময় লাবণী রহমান রুমে প্রবেশ করে কোনো ভনিতা ছাড়াই বললেন, আমি যেন তোমায় আর আদৃশ্যের সাথে কথা বলতে না দেখি। মায়ের হঠাৎ এমন কথায় মেহরুন ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকায়। কই, এর আগে তো আদৃশের সাথে কথা বলেছে, তখন তো তিনি কিছু বলেননি। আর মেহরুন তো আদৃশের সাথে এমন কোনো কথা বলেনি যা সন্দেহ করার মতো। তবুও কিছুটা দ্বিধা নিয়ে বলল, আমি কথা বলতে নিষেধ করেছি, ব্যাস এই পর্যন্তই। আমার কথা যেন কোনো হেরফের না হয়। বলেই তিনি মেহরুনের রুম থেকে বেরিয়ে যায়। মেহরুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে মায়ের যাওয়ার বানে। মেহরুন আর এক মুহূর্ত দেরি না করে আদেশের রুমের দিকে পা বাড়ায়। দরজায় নক করার আগেই সাথে সাথে আদেশ দরজা খুলে দেয়। মেহরুনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে অবাক হয়ে বলে, কি ব্যাপার, তুমি আমার রুমের সামনে এত রাতে কেন? কোনো এমার্জেন্সি? আপনি কি মাকে কিছু বলেছেন? আমি আমি কি বলতে যাব আন্টিকে? কেন, কি হয়েছে? কিছু তো একটা হয়েছেই, সত্যি করে বলো। মা আপনার সাথে কথা বলতে নিষেধ করলো কেন হঠাৎ? আদৃশ ভাবে কিছু সময় ভেবে বলে, তোমার চাচাতো বোন যারা বলেছে হয়তো আমরা নাকি প্রেম করি। ব্যঙ্গাত্মক ভাবে বলে হেসে উঠে আদৃশ।
আদৃশ ব্যাপারটাকে নিছক মজা হিসেবে নিল। মেহরুনের সন্দেহ হয় যারাকে। মেহরুন আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়। অন্ধকারে প্রগাঢ় কালো ছায়া দুটি সরে আসে, আদৃশের দৃষ্টিগোচর হয় না। ছায়া মানবদের সে ঠিকই চিনতে পেরেছে। মুখে তার বাঁকা হাসি ফুটে ওঠে। দরজা আটকে শীষ বাজাতে বাজাতে শুয়ে পড়ে সে। পরদিন মেহরুনের গোছগাছ করে বেরোতে বেরোতে বিকেল হয়ে যায়। এর মধ্যে আদৃশ মেহরুনের চোখাচোখি হলেও মেহরুন বারবার চোখ সরিয়ে নিয়েছে। একবারও কথা হয়নি। লাবণী রহমান চোখে চোখ রেখেছে। আলভি জোড়াজুড়িতে আদৃশ ওদের সাথে এক গাড়িতে যেতে বাধ্য হয়। হাজার হোক বাল্যকালের বন্ধুর কথা ফেলা যায় না। গাড়ি চলতে চলতে হঠাৎ আলভির গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থামাতেই আলভি আদৃশকে নিয়ে চায়ের দোকানের সামনে হাজির হয়। খুব জোর খিদে পেয়েছে রে ভাই, চল কিছু খাই। আলভির কথা মতো আদৃশ সায় দেয়। মেহরুন, জারা ওরা সবাই গাড়ি থেকে নেমে আসে। জারা কালকের পরে আর মেহরুনের সাথে কথা বলেনি। মেহরুনেরও আর ইচ্ছে করল না। মেহরুন আলভির পাশে গিয়ে বসে। আলভি মেহরুনের হাতে একটা বিস্কুট ধরিয়ে দিয়ে বলে, নে বিস্কুট খা। মেহরুন কোনো কথা না বলে বিস্কুট খায়। এর মধ্যে প্রায় সন্ধে নেমে পড়ে। আলভির একটা জরুরি ফোন আসার সে তড়িঘড়ি করে উঠে যায়। মেহরুন আর আদৃশ দুজনে বসে থাকে। এটা দেখে মেহরুন উঠতে নিলেই আদৃশ পেছন থেকে ডাক দেয় মেহরুনকে। মেহরুন পিছন ফিরে তাকায়। আদৃশ কোনো কথা না বলেই এগিয়ে আসে মেহরুনের দিকে। মেহরুনের খুব কাছাকাছি আদৃশ এসে দাঁড়াতেই মেহনুর ঘাবড়ে যায়। কাপা কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? কিছু বলবেন? না বললে আমি যাই, মা দেখলে কিন্তু। মেহনুরের দিকে আদৃশের দৃষ্টি গভীর। মেহরুনের পুরো কথা শেষ করতে না দিয়েই এক হাতে মেহরুনের নিজের সাথে মিশিয়ে নেয় আদৃশ। ঘটনার আকস্মিকতায় মেহরুন চমকে ওঠে। পেছন থেকে শুনতে পায় মায়ের চিৎকার। গালে এক হাত রেখে মেহরুনের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে এতক্ষণ যাবৎ উক্ত ঘটনাগুলোই স্মৃতিচারণ করছিল আদৃশ। জ্যোৎস্নার আলোয় মেহরুনের ঘুমন্ত মুখশ্রী বড্ড নিষ্পাপ আর মায়াবী দেখাচ্ছিল, যা বরাবরের মতো এবারও আদৃশের মুগ্ধ করেছে। সে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে মেহরুনের নিষ্পাপ মুখপানের দিকে। মনে মনে আদৃশ বলে, আমি এভাবেই তোমার ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে চাই এক জনম। আধারের পর পৃথিবীর বুকেতে ঘটেছে আলোর সঞ্চার। গাছে সবুজ পাতার পরা ফোটা ফোটা শিশির জলের উপর পড়েছে আলোর কণা। তাতেই যেন মুক্তোর মতো ছিটছির করছে শিশির কণাগুলো। চারপাশে পাখপাখালিরা কিচিরমিচির করছে। ভোর হয়েছে খানিকক্ষণ আগেই। জানালার ফাঁক দিয়ে এক ফালি রোদ্দুর এসে আছড়ে পড়ে মেহরুনের চোখে মুখে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সে। আর মোড়া ভেঙে উঠে বসে হাই তুলতে তুলতে। মাথাটা এখনো ঝিমঝিম করছে তার। ঘুমের রেশটা কাটেনি এখনো। ঘুম ঘুম চোখে আদৃশকে আরামে ঘুমিয়ে থাকতে দেখে মেহরুনের রাগ হয়। দাঁতে দাঁত চেপে বলে, হঠাৎ পাশে থাকা পানির জগের দিকে নজর পড়তেই মুখে বাঁকা হাসি ফুটে ওঠে মেহরুনের। গুনগুনিয়ে গান গাইতে গাইতে আদৃশের মুখের উপর ধাম করে পুরো জগের পানিটা ঢেলে দেয়। আঁখি জোড়া সবেমাত্র লেগে এসেছিল। হঠাৎ মুখের উপর ঝপঝপ করে পানি পড়ে ধরফরিয়ে উঠে বসে আদৃশ। মেহরুনের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। আদৃশ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরুনের দিকে। কিছুক্ষণ এক হাত দিয়ে মুখের উপর থাকা পানি ঝাপটা দেয় মেহরুনের মুখে। মেহরুন চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। মেহরুন কিছু বলতে যাওয়ার পূর্বেই এক হাত টান দিয়ে মেহরুনকে একদম নিজের সাথে মিশিয়ে নেয় আদৃশ। মেহরুন হকচকিয়ে উঠে আদৃশের এমন কাণ্ডে। আদৃশের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে। বুকে কিল ঘুষি দেয় অনবরত, কিন্তু কোনো লাভ হয় না। মেহরুনের গালে হাত দিয়ে হালকা করে চেপে ধরে আদৃশ। গম্ভীর কণ্ঠে বলল, আমাকে নাস্তানাবুদ করতে গিয়ে নিজেই তো সকাল সকাল নাস্তানাবুদ হয়ে গেলে। যা পারো না তা করতে যাও কেন? মেহরুন হাত পা ছুটোছুটি করে বলতে থাকে। দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে আদৃশ ছেড়ে দেয় মেহরুনকে।
হাঁপ ছেড়ে বাঁচল মেহেরুন। দরজা খুলতে খুলতে আদৃশ হেসে বলে ওঠে, নেক্সট টাইম আর এমন দুঃসাহস দেখিও না মেহরুন। ভাগ্য ভালো ছিল তাই এখনের মতো ছাড়া পেয়ে গেলে, এরপর কিন্তু আর ছাড়া পাবে না। দরজা খুলতেই দেখে অরণি হাজির। অরণিকে দেখতেই মুখে হাসি ফুটে ওঠে আদৃশের। হাত ধরে টেনে এনে বসায় অরণিকে, সেই সাথে নিজে বসে পড়ে অরণির পাশে। মেহেরুন উৎসুক হয়ে দেখে, আদৃশ তা দেখে সূক্ষ্ম হাসে। অরণি মেহেরুনের দিকে এক পলক তাকিয়ে মুখটা ভার করে বলল, ঘরে নতুন বউ এলো নাকি বোন হয়ে যায় পর? বিয়ে করে নতুন বউ নিয়ে সোজা সাপটা নিজের ঘরে চলে এলি। বউ এনেছিস নিজের দেখার জন্য? আমি তো তোর কেউ হই না, এই জন্য তো আমাকে একবারও বলা বা দেখানোর প্রয়োজন বোধও করলি না। আমি যদি এখনো না আসতাম তাহলে তো আর দেখাই পেতাম না তোদের। এতটুকু বলে থামলো অরণি। মেহেরুনের বুঝতে অসুবিধা হয় না অরণি আদৃশের বড় বোন। আদৃশ মুচকি হেসে বলে, আসলে আপু হয়েছে কি, আদৃশকে পুরো কথা বলতে না দিয়ে মেহেরুন বলে উঠল, কোনো মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে তার পরিবার থেকে আলাদা করে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করাটা কতটুকু যুক্তিসঙ্গত বলতে পারেন আপু? অরণি বুঝতে পারল মেহেরুনের কথার মর্মার্থ, তাই সে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি হয়েছে পরিষ্কার করে বলো। আদৃশ চোখের ইশারায় মেহেরুনকে নিষেধ করে কিছু না বলতে। তা দেখে মেহেরুন ভ্রুক্ষেপ না করে ক্রূর হেসে জবাব দেয়, আপনার ভাই কিন্তু আমায় ঠিক এভাবেই বিয়ে করেছে আপু, এই জন্যই হয়তো লজ্জায় আপনার সাথে ফেস করতে চায়নি। মেহরুনের কথা শুনে অরণি তাকায় আদৃশের দিকে। অরণি এবার কিছুটা আঁচ করতে পেরেছে, সন্ধিহান চিত্তে শুধায়, ও যা বলছে তা কি সত্যি আদৃশ? আদৃশ কটমট করে তাকায় মেহরুনের দিকে। আদৃশ উঠে চলে যেতে নিলেই অরণি জোর গলায় বলে ওঠে, কোথাও এক পাও রাখবি না, আমার প্রশ্নের উত্তর দিয়ে যা। আদৃশ পেছনে ফিরে গম্ভীর কণ্ঠে বলল, মেহরুনের কথায় কান দিও না আপু। পরিবার ছেড়ে নতুন পরিবেশে এসেছে, এজন্য হয়তো মাথার ব্যায়ামও হয়েছে। আমি ফিরেই ওকে চেক করাবো, চিন্তা করো না। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে অরণি। আশাহত হয়, এই প্রথম তার ভাই এর এমন আচরণ। হজন্তেই অরণির চোখের কোণে অশ্রুকণা জমা হয়। হাত ধরে মেহরুনের কাছে টেনে বলল, চিন্তা করো না তুমি, সব ঠিক হয়ে যাবে। ও যে জন্য এসেছিলাম, এই নাও আমার মায়ের হাতের বালা। মায়ের ইচ্ছা ছিল ছেলের বউকে নিজের হাতে পরিয়ে দেবে, কিন্তু তা তো আর হলো কই। মা গত হয়েছে কিছুকাল আগেই। কথাটা বলে দীর্ঘশ্বাস ছাড়ে অরণি। মেহরুন সাঁতরে গ্রহণ করে বালাখানা হাতটা অরণির দিকে বাড়িয়ে দিয়ে আবদারের সহিত পরিয়ে দিতে বলল। মুচকি হেসে অরণি মেহরুনকে পরিয়ে দিল বালাটা। মেহরুন বুঝতে পারে আদৃশ খারাপ হলেও অরণি খারাপ নয়, তবে আদৃশকে সে প্রতি পদে পদে হেনস্থা করবে মনে মনে পণ করল। বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজের চেম্বারে এসে হাজির হয়েছে আদৃশ। কয়েকটা রোগী দেখার পর এখন আর ভালো লাগছে না। ক্লান্তিতে চোখের পাতা ভার হয়ে আসে তার, তাই চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে নেয় সে। ঠিকমতো ঘুম না হওয়ার কারণে মাথাটা কেমন ছিমছিম করছে তার। এমন সময় অ্যাসিস্ট্যান্ট রফিক এসে বলে, মে আই কাম ইন স্যার? আদৃশ চোখ বন্ধ রেখেই বলল, কিছু বলবে রফিক? স্যার, আমার সাথে একজন দেখা করতে যাচ্ছে। আমি অনেকবার বলেছি আপনি ব্যস্ত, কিন্তু সে মানতে নারাজ। যেই হোক না কেন, আমি এখন কারোর সাথেই দেখা করব না। রফিককে সরিয়ে মেলি কলায় একজন এসে বলল, আমার সাথেও কি না? আদৃশ চোখ মেলে তাকায় সেদিকে। জারাকে এই অসময়ে দেখে আদৃশ ভ্রু কুঁচকে ফেলে, গম্ভীর গলায় শুধায়, এখানে কেন তুমি? কেন আমি আসতে পারি না বুঝি? আদৃশ হতে কোনো জবাব মেলে না। যারা মুখে হাসি হাসি নিয়ে বলল, আদৃশ ভাইয়া, আপনি আমার যা উপকারটাই না করলেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনার সাহায্য পেতে তো আমি কিছুতেই আমার পথের কাঁটা মেহরুনকে সরাতে পারতাম না। আদৃশ বিরক্তি ভঙ্গিতে বলল, তোমার কথা শেষ হয়েছে, এবার আসতে পারো, আমার কাজ আছে।
যারা কাদো কাদো মুখ করে বলল, এভাবে কেন বলছেন ভাইয়া? আচ্ছা, একটা প্রশ্ন ছিল, আপনি মেহরুনকে বিয়ে কেন করলেন? কথা তো ছিল ওকে বাড়ি থেকে অপমান করে বের করে দেওয়া, তাহলে? আমার পার্সোনাল লাইফ আমি বুঝবো। আমি কাকে বিয়ে করব আর কাকে করব না তার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দিতে বাধ্য নই। জারার মুখটা একেবারে চুপসে যায়। তার ভাবনা ছিল মেহেরুনকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অর্ধেক সম্পত্তির মালিকান হয়েবে, আর সেই সাথে আদ্রিসকে বিয়ে করে তার অর্ধাঙ্গিনী হবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো কই? প্ল্যান মাফিক আগাতে গিয়ে মেহেরুনকে হঠাৎ আদ্রিসের বিয়ে করে নেওয়ার মাঝপথে বাদ সাজলো আদ্রিস। একেবারে সব আশায় জল ঢেলে দিল আদ্রিস। যারা কাদো কাদো মুখ করে নিঃশব্দে প্রস্থান করে। আদ্রিস টেবিলের কার্নিশে মাথা ঠেকিয়ে চোখ বুজে বসে থাকে। কিছু একটা চিন্তা করে সে ক্রুদ্ধ হাসে, মনে মনে বলে, তুমি নিশ্চয়ই আমার চেয়ে বুদ্ধিমান নও। অফিসের জরুরি কাজ পড়ে যাওয়ায় ফোন পাওয়ার সাথে সাথেই ছুটে যেতে হয়েছিল আলভিকে। বেশ রাত হয়ে যাওয়ায় রাতটা নিকটস্থ এক কলিগের বাসাতেই কাটাতে হয়েছিল তাকে। কলিগের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের টুকটাক কাজ সেরে একেবারেই বিকেলের দিকে ফিরে আসে নিজ বাড়িতে সে। আজ অন্য দিনের তুলনায় বাড়ির পরিবেশটা কেমন থমথমে, অথচ এ সময় তো সাধারণত হই হুল্লোড় পড়েই যায়। এ বিষয়টা বড় অবাক করে আলভিকে। ব্যাগটা নিজ কক্ষে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয় আলভি। মেহরুনের রুমের সামনে গিয়ে থমকে যায়। রুমটা ফাঁকা পড়ে আছে, জিনিসপত্র সব একেবারে অগোছালো, অথচ এই রুমটা সব সময় পরিপাটি থাকতো। আর মেহরুন তো সাধারণত বিকেলের দিকে নিজ কক্ষেই পড়ে। আলভি প্রতিদিনে এসে দেখে মেহরুন পড়া ফাঁকি দিচ্ছে কিনা। তাহলে আজ হঠাৎ কি হলো? এসব ভাবতে ভাবতেই হাঁটছিল আলভি। হঠাৎ ধাক্কা খায় জারার সাথে। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে আলভি। ধমকে সুরে বলে ওঠে, দেখে শুনে চলতে পারিস না নাকি? যারা মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলল, আমি আবার কি করলাম? তুমি তো অন্যদিকে তাকিয়ে হাসছিলে ভাইয়া। আলভি কোনো উত্তর দেয় না। চলে যাওয়ার জন্য উদ্যত হতে যারা বলে উঠল, কাকে খুঁজছিলে ভাইয়া? মেহরুন আপিকে নিশ্চয়ই। আলভি পেছনে ফিরে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। যারা মুখ পেকিয়ে তাচ্ছিল্যে সুরে বলল, তার দেখা আর পাবে কিভাবে? সে তো এখন তার শ্বশুর বাড়িতে। আলভি অবাক হয়ে যায়, ভ্রুকুচকে বলল, কি বলছিস? পরিষ্কার করে বলতো। মেহরুন আপির বিয়ে হয়ে গেছে, এই তো গতকালকেই। আলভি চমকায়, চিৎকার করে বলল, কি? মেহুর বিয়ে হয়ে গেছে আর আমি বাই হয়েও জানতে পারলাম না? মানে কি এসবের? আলভি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা মা বাবার রুমের সামনে চলে যায়। যারাও আলভির পিছু পিছু গিয়ে দাঁড়ায়। তাদের রুমের দরজা বন্ধ। বেশ কয়েকবার কড়া নাড়ে, কিন্তু কোনো সারা শব্দ মেলে না। হতাশ হয়ে ফিরে চলে আসে আলভি। সব কেমন যেন উল্টো পাল্টা লাগছে তার কাছে। পুনরায় যারাকে ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা, কার সাথে বিয়ে হয়েছে মিহুর? কেন? তোমার বাসপানকা পিয়ারি বন্ধু আত্রিশ ভাইয়ের সাথে। জানো না তুমি? কথাটা বলেই ভেঙচি কেটে চলে যায় যারা। আলভি রেগে যায় প্রচণ্ড। বন্ধুত্বের মর্যাদা এভাবে ক্ষুণ্ণ হবে সে কখনোই ভাবেনি। আর আদ্রিস যে এমন করে বসবে তা তার কল্পনাও বাইরে ছিল। আর কিছু না ভেবে এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় আদ্রিসের বাড়িতে। গোধূলি লগ্নে চেম্বার থেকে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে আদ্রিস। বাড়িতে প্রবেশ করতে করতে দেখলো আলভি, অরণি, মেহরুন থমথমে মুখে বসে আছে। প্রথমে আলভিকে এখানে দেখে অবাক হয়, পরক্ষণেই আদ্রিস ওদের দিকে এগিয়ে আস্তে আস্তে আলভির দিকে লক্ষ্য করে মুচকি হেসে বলল, আরে ইয়ার, কি অবস্থা তোর? কোথায় ছিলি তুই? এত ব্যস্ত ছিলাম যে তোকে কিছু বলার সময় হয়ে ওঠেনি রে। এতটুকু বলেই শেষ করার আগেই আলভি হাত নাড়িয়ে থামতে বলে। আদ্রিসের মুখোমুখি দাঁড়িয়ে ক্রুদ্ধ গলায় বলে ওঠে আলভি, তোকে বিশ্বাস করছিলাম আর তুই তার প্রতিদান স্বরূপ ঠকিয়েছিস। লজ্জা করলো না আমার বোনের দিকে নজর দিতে?
আমার নিষ্পাপ বোনটাকে মিথ্যা অপবাদ দিতে তোর বিবেকে বাঁধেনি? তোর যখন না আমার বোনকে এতই পছন্দ তাহলে আমাকে বলতে পারতিস। তা না করে তুই কেন ছলচাতুরির আশ্রয় নিলি? আদৃশ অপরাধীর ন্যায় মাথা নিচু করে নেয়, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, তুই আমার পুরো কথাটা শোন আলভি, তাহলে তুই বুঝতে পারবি। তোর আর কি কথা শোনার আছে? ঠকবাজ, জোচ্চুর, বেঈমান, বন্ধুত্বের মর্যাদা রাখতে জানিস না, আবার আসছিস কথা বলতে। তুই ভুল বুঝছিস আমাকে। আদৃশ কথাটা শেষ করার পূর্বেই ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আদৃশের গালে আলভি। আদৃশ গালে হাত দিয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে আলফির দিকে। নিজ কক্ষে অনবরত পায়চারি করে চলেছে যারা। কিছুক্ষণ পরপর দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে, নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। নাজিয়া সুলতানা মেয়ের এমন পায়চারি মনোভাব দেখে বিরক্তির সহিত বললেন। যারা মায়ের দিকে ফিরে তাকায়, ক্রন্দনরত সুরে বলল, ভাবলাম মেহরুনকে এই বাড়ি থেকে বের করে দিতে পারলে তবেই হয়তো শান্তি মিলবে, কিন্তু আরও উটকো ঝামেলা এসে চুলে বসলো। চিন্তিত সহিত নাজিয়া সুলতানা বলল, ঝামেলাটা আদৃশ ভাইয়া বাকিয়েছে। কথা ছিল মেহরুনকে এ বাড়ি থেকে ছলা কৌশল করে বের করে দেওয়া, কিন্তু সে তো উল্টে মেহরুনকে বিয়ে করে বসলো। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল আদৃশ ভাইয়া। আদৃশ ভাইয়ার মনে মনে যে এসব চলছিল, এই জানলে আমি কখনোই আমার পরিকল্পনার কথা তাকে বলতাম না। জানো মা, আজ সকালে আদৃশ ভাইয়ার চেম্বারে গিয়েছিলাম। ভাইয়া আমায় অপমান করে বের করে দিয়েছে। সব মেহরুনের জন্য হয়েছে। কি হবে এখন আমার মা? আদৃশ ভাইয়াকে আর এ জন্মে পাওয়া হলো না আমার। বলেই কান্নায় ভেঙে পড়ে যারা। নাজিয়া সুলতানা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মাথায় তার ভিন্ন পরিকল্পনা চলছে। কিছুটা ভেবে তিনি হঠাৎ হেসে ওঠে। যারা ক্রন্দনরত অবস্থায় তার মায়ের দিকে অবাক হয়ে তাকায়। নাজিয়া সুলতানা ক্রূর হেসে বলে ওঠে, আদৃশ, তোর হয়নি তো কি হয়েছে? আলফি আছে না? যারা অবাক হয়ে বলে ওঠে, ছি মা, এসব কি বলছো তুমি? আলফি ভাইয়া আর আদৃশ ভাইয়া কি এক হলো নাকি? ছোটবেলা থেকে আলফি ভাইয়াকে নিজের ভাইয়ের মতো মনে করে এসেছি। তো কি হয়েছে? আলফি তোর আপন ভাই না, তোর চাচাতো ভাই হয়। তবুও মা। নাজিয়া সুলতানা বেশ বিরক্তি নিয়ে বললেন, আমি তোর মা, তাই তোর থেকে বুদ্ধিও আমার বেশি। যা বলছি তাই চুপচাপ শোন, কথার মধ্যে কথা বলবি না একদম। যারা চুপচাপ হয়ে বসে থাকে। নাজিয়া সুলতানা পুনরায় বলতে শুরু করলো, শোন, আদৃশের থেকে আলফির সম্পদও কিন্তু কোনো অংশে কম নয়। মেহরুন তো চলেই গেছে, আলফি এবার পুরো সম্পদ পাবে। ওকে বিয়ে করলে তুইও ওর পুরো সম্পদের অংশীদার হবি। তারপর না হয় আলফিকে সরিয়ে ফেলে আদৃশকে বিয়ে করলি, তখন তো তুই এই পুরো সম্পদের মালকিন হয়ে যাবি, আর আদৃশকেও পেয়ে যাবি। আদৃশকে পেয়ে যাবে, এই কথাটা শুনে যারা চোখ মুখ চিকচিক করে ওঠে। চোখের পানি দু হাত দিয়ে মুছে নেয়। পরক্ষণে কিছু একটা ভাবতেই মুখে আবার আধার নেমে আসে তার। নাক টেনে নিয়ে চিন্তিত সুরে শুধায়, কিন্তু মেহরুনকে যদি আদৃশ ভাইয়া ছাড়তে না চাই তখন কি হবে? নাজিয়া সুলতানা মুচকি হেসে বললেন, তুইও কি মেহরুনের থেকে কম সুন্দরী নাকি? শোন, পুরুষ মানুষ সৌন্দর্যের পূজারি হয়, বুঝলি? আর মেহরুনের নামে তো কোনো সম্পদ নেই। আলফিকে বিয়ে করে যখন ওকে পথে থেকে সরিয়ে ফেলবি, তখন তো সব সম্পত্তির মালকিন তুইই হবি। তখন দেখবি আদৃশ এমনিও পাত্তা দিবে তোকে। মায়ের কথা শুনে যারা হেসে ওঠে। তারা মেতেছে এক ঘৃণ্য ষড়যন্ত্রে। এই ষড়যন্ত্র থেকে কি আদৌ মুক্তি মিলবে আদৃশ, মেহরুন আর আলভির? নাকি ওদের ঘৃণ্য ষড়যন্ত্রের কবলে পড়ে তিনজনের জীবনেই দুর্বিষহ হয়ে উঠবে? ডাইনিং টেবিলের উপর থাকা কাচের গ্লাসটা ঠাস করে মেঝেতে পড়ে যাওয়ায় চারপাশটা ঝনঝন আওয়াজ তোলে। কাচের টুকরোগুলো পুরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। রাগে আদৃশের সর্বাঙ্গ কাঁপতে থাকে। ইতিমধ্যে তার মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে ক্রোধে। পাশে থাকা কাচের গ্লাসটা এইমাত্র ভেঙেছে আদৃশ। ভাঙা কাচের টুকরো হাতে লাগলেও বেশ খানিকটা হাত কেটে যায় তার। হাত থেকে চুয়ে চুয়ে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। আদৃশের এমন রাগ দেখে হতবিহ্বল হয়ে পড়ে আলভি। ওর এমন রাগ এর আগে কখনো দেখেনি আলভি।
এমনটা হবে জানলে সে আদ্রিসকে থাপ্পড় মারত না। আলভির অনেকটা রাগে বশীভূত হয়ে থাপ্পড় মেরে বসেছে আদ্রিসকে। নিজের বোনকে নিয়ে এমন উল্টোপাল্টা কথা কোনো ভাই সহ্য করতে পারে এসব? অরণ্য বেশ অবাক হয় নিজের ভাইয়ের এমন আচরণ। টেবিলের উপর ধাম করে কয়েকটা খুশি মারে আদ্রিস। অরণি গিয়ে আটকে ফেলে। অরণি ধমকের সহিত বলল, কি পাগলামি শুরু করছিস তুই? হাত কেটে রক্ত পড়ছে তো, বন্ধ কর তোর এইসব পাগলামি। যা বলবি ঠিকঠাক করে বল, অযথা ঝামেলা করিস না। কথাটা বলেই হন্তদন্ত হয়ে ফার্স্ট এড বক্স আনতে যায় নিজ কক্ষ থেকে অরণি। ব্যান্ডেজ করে দেয় আদ্রিসের হাতে অরণি। আদ্রিসের গালে আলতো থাপ্পড় মেরে বলল, কতটা হাত কেটে গেছে, খেয়াল আছে কি কোনো? অরণির কথাতে অসহায় চাহনিতে তাকায় আদ্রিস। অসহায় কণ্ঠে বলল, ওরা কেউ আমায় বিশ্বাস করবে না আপু, বলেও লাভ হবে না। দেখো, আমার পুরো কথা না শুনে আমাকে থাপ্পড় মারতেও দুবার ভাবলো না আলভি। আজ আমার সবচেয়ে কাছের বন্ধুও বিশ্বাস করছে না আমায়। এখন তো নিজের উপর নিজেরই রাগ হচ্ছে আমার। অরণি আশ্বস্ত করে আদ্রিসকে। আদ্রিস ভরসা পায় একটু। এই একটা মানুষই তার একমাত্র ভরসা স্থান, তার আপন বোন অরণি। উঠে দাঁড়িয়ে আলভির কাছে গিয়ে কোনো ভনিতা ছাড়াই আদ্রিস বলল, আলভি, তুই আমায় ভুল বুঝছিস। হ্যাঁ, মানছি আমি যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু এছাড়া তো আর কোনো উপায় ছিল না আমার। তোদের সামনে বড় বিপদ। তোরা যাদেরকে আপন ভেবে নিজ বাসায় আশ্রয় দিয়েছিস, তারাই তোদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আদ্রিসের কথা শুনে ভ্রু কুঁচকে তাকায় আলভি। সন্দেহের সহিত বলে ওঠে, আবারও নিজের দোষ ডাকতে মিথ্যা আশ্রয় নিয়েছিস বুঝি? আদ্রিসের রাগ হয় ভীষণ। টেবিল চাপড়ে জোর গলায় বলল, আরে নিজের ভালো তো পাগলেও বোঝে, কিন্তু তুই কেন বুঝতে চাইছিস না? তোর চাচি আর চাচাতো বোন যারাই মূল কালপ্রিট, তারাই তো। আদ্রিসের কথা শেষ হওয়ার আগেই আলভি থামিয়ে দেয়। চিৎকার করে বলে ওঠে, খবরদার, ওদের সম্পর্কে একটা বাজে কথা বলবি না, বলে দিলাম। উনি শুধু আমার চাচি নন, আমার দ্বিতীয় মা। নিজের দোষ ঢাকার জন্য এখন আমার চাচি আর যারার নামে মিথ্যা অপবাদ দিতে তোর লজ্জা করছে না? তোকে বিশ্বাস করে আমি প্রথমবার ঠকেছি, কিন্তু দ্বিতীয়বার আর এই একই ভুল করব না আমি। আদ্রিস এবার তেড়ে যায় আলভির কাছে। অরণি ধরে ফেলে, আটকানোর চেষ্টা করে, কিন্তু আদ্রিসকে কিছুতেই থামানো যাচ্ছে না। আদ্রিস এবার চিৎকার করে বলে ওঠে, তোরা দুই ভাই বোনই মাথা মোটা। আচ্ছা, মেহরুনের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তুই তুই কি কিছুই বুঝতে পারছিস না? আর কিভাবে বললে তুই বুঝবি? মেহরুনের ফোন বাজছিল বলে ফোনটা রিসিভ করে ফোন কথা বলতে বলতে রুমে বেলকুনিতে পথে পা বাড়ায়। কথা বলার এক পর্যায়ে হঠাৎ নিচে এত চিৎকার চেঁচামেচি আর কাচের কোনো কিছু ভাঙার শব্দে কিছুটা ঘাবড়ে যায় মেহরুন। ফোনটা কেটে দিয়ে তাই দ্রুত পদে নিচে নেমে আসে। মেহরুনকে নিচে নামতে দেখে আদ্রিস মেহরুনের কাছে এসে তাকে তার রুমে আসতে বলল। মেহরুন দ্বিধায় পড়ে যায়। একজন চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। আদ্রিস কিছু দূরে যাওয়ার পর যখন দেখে মেহরুন এখনো আসেনি, তখন পেছন ফিরে ভ্রুকুচকে ধমকে সুরে বলে ওঠে, কি হলো? আমার রুমে আসতে বললাম না তোমায়? শুনতে পাওনি নাকি? কিন্তু মেহরুন তার জায়গা থেকে এক চুল পরিমাণও নড়ে না। এটা দেখে আদ্রিস আরও রেগে যায়। আর কিছু বলার জন্য উদ্যত হতেই আলভি বলে ওঠে, মেহু এখানে আর এক মুহূর্ত নয়, তুই আমার সঙ্গে বাড়ি চল এখনই। ভাইয়ের কথা শুনে মেহরুন আরও বেশি দ্বিধাদ্বন্দ্বে নিপতিত হয়। আলভি আর একবারও বলার সাথে সাথে যাওয়ার জন্য উদ্যত হতেই আদ্রিস চিৎকার করে বলে ওঠে, মেহরুন, আর এক পাও যদি সামনে আগাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে রাখলাম। আলভি আদ্রিসের দিকে এক পলক তাকিয়ে মেহরুনের হাত ধরে সামনের দিকে যেতে থাকে। আদ্রিস দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে মেহরুনের। থমকে যায় মেহরুন। মেহরুন এবার বেশ বিরক্ত নিয়ে বলে, আমি মানি না এই বিয়ে। ছাড়বো না। কি করবে তুমি? আদ্রিস নির্লিপ্তভাবে জবাব দেয়। আবারও আলভি যখন মেহরুনের হাত ধরে নিয়ে যেতে চাইল,
তখনই এক টানে মেহেরুনকে নিজের সাথে মিশিয়ে নেয় আদ্রিস। ফলে মেহেরুন হকচকিয়ে যায়। আলভি অবাক হয়ে তাকায় ওদের দিকে। আদ্রিস দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, মেহরুন আমার বিবাহিতা স্ত্রী, ও এখানে আমার সাথেই থাকবে। আমি ব্যতীত ওকে জোর করার অধিকার কারণেই। আমিও দেখে নেব কে আমার কাছ থেকে আমার বউকে সরিয়ে নেয়। মেহেরুন ক্রুদ্ধ গলায় বলে ওঠে, আপনি আমার সরলতার সুযোগ নিয়ে আমার কাছ থেকে আমার পরিবারকে আলাদা করেছেন। এখন আমার ভাইকেও কেন আলাদা করতে চাইছেন আমার কাছ থেকে? আপনি বড্ড খারাপ মানুষ। এজন্য আপনার মতো মানুষকে দেখলেই আমার ঘৃণা হয় ভীষণ। আদ্রিস শক্ত করে চেপে ধরে মেহেরুনকে। মেহেরুন কোকিয়ে ওঠে। আদ্রিস আর এক মুহূর্ত সময় অপচয় না করে মেহেরুনকে হঠাৎ কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিজ কক্ষে চলে যায়। আলভি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। অরুণী মনে মনে বলে, মেহেরুনের কপালে কি আছে কে জানে। ঠাস করে বেশ কিছুটা জোরেই শব্দ করে দরজা আটকে দেয় আদ্রিস। মেহেরুনকে বিছানায় আলতো করে বসিয়ে দেয়। মেহরুন ভয়ে জড়সড় হয়ে গুটিসুটি মেরে বিছানার এক কোণে চুপ করে বসে থাকে। তীর তীর করে তার লাল গোলাপের পাপড়ির মতো ওষ্ঠদয় কেঁপে উঠতে থাকে। কিছুক্ষণ পরপর আদ্রিস এক পা করে এগিয়ে এসে মেহরুনের পাশে বসে। মেহরুনের চোখে অশ্রু টলমল করছে। আদ্রিস তাদেরকে সযত্নে মুছে দেয়। গালটা টেনে নিয়ে মুচকি হেসে ফেলে, বলে, বোকা মেয়ে, কাঁদছো কেন তুমি? মেহরুন এবার ফুপিয়ে কেঁদে ওঠে। আদ্রিস বুঝতে পেরে নিজের বুকে জড়িয়ে নেয় মেহরুনকে। মেহরুন আদ্রিস হতে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। আদ্রিস ছেড়ে দেয় মেহরুনকে। ক্রন্ধনরত মেহরুনের থুতনিতে আলতোভাবে হাত রেখে মুখের কাছে মুখ এনে আড়ষ্ট কণ্ঠে বলে, একবার যখন আমার জালে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছ, তখন আমি হতে এত সহজে তোমার নিস্তার মিলবে না মেহরুন। কারণ আমার বাহুডোরে আবদ্ধ তুমি। আমার মৃত্যুর আগ পর্যন্ত কিছুতেই তুমি ছাড়া পাবে না আমার থেকে। মেহরুন স্তব্ধ নয়নে তাকিয়ে থাকে আদ্রিসের পানে। দেয়াল ঘড়িতে ঘন্টা মিনিটের কাঁটা টিকটিক করে আওয়াজ তুলে জানান দিচ্ছে এখন রাত 12টা বাজতে প্রায় মিনিট 3 মতো বাকি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। খানিক বাদে বিজলি চমকাচ্ছে, সেই সাথে প্রচণ্ড দমকা হাওয়া বইছে। আকাশে ঘন ঘন কালো মেঘ জমেছে। বাতাসের তাণ্ডবে কিছুক্ষণ পরপর জানালার পর্দাগুলো উড়ে চলেছে। বিছানার পাশ ফিরতেই মেহরুনের জায়গায় হাত পড়তেই অনুভব করে বিছানায় নেই মেহরুন। ধরফরিয়ে উঠে বসে আদ্রিস। বাইরে থেকে আসা রোড লাইটের মৃদু আলোয় রুমের জমাট বাঁধা অন্ধকারের ভাবটা মিলিয়ে যেন কিছুটা। এদিক ওদিক চোখ বুলায়, কিন্তু কোথাও মেহরুনের ছায়াও মেলে না। এত রাতে মেয়েটা গেল কোথায়? তবে ভেবেই চিন্তিত হয়ে পড়ে আদ্রিস। বিছানা ছেড়ে উঠে যায় সে। বিদ্যুৎ না থাকায় বেড সাইড টেবিল হতে টর্চ লাইটটা হাতড়ে নেয় সে। আলো জ্বালিয়ে বেলকুনির পথে পা বাড়ায়। সেদিকে গিয়েও হতাশ হয়। না, মেহরুন সেখানে নেই। বাসায় অন্য ঘরগুলোতে খুঁজছে, কিন্তু পেল না কোথাও মেহরুনকে। আবার আদ্রিস বেশ চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ ছাদ থেকে কারো নুপুরের পদধ্বনির আওয়াজ শুনতে পায় আদ্রিস। দেরি না করে তা দ্রুত পদে ছাদের পথে পা বাড়ায়। ছাদে গিয়ে মেহরুনকে দেখে থমকে যায় আদ্রিস। চোখের দৃষ্টি শীতল হয়ে যায় তার। সামনে আর এক পাও আগাতে পারে না সে। এত রাতে কাউকে কিছু না বলে পাগলের মতো বৃষ্টিতে ভিজতে আসার কারণ যে মেহরুনকে বকবে বা কিছু বলবে তা আর হলো কই। সেখানেই সে ঠায় দাঁড়িয়ে মনোমুগ্ধকর রূপসী মানবীকে মুগ্ধ নয়নে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। মেরুন রঙের একটি 3 পিস পরে বৃষ্টিতে ভিজছে মেহরুন। ফলে ভিজে যাওয়া জামাটা মেহরুনের গায়ের সাথে একদম লেপ্টে আছে। চোখে মুখে বৃষ্টি বড় বড় ফোঁটা পড়ছে অবিরত।
ফলে তার সৌন্দর্য যেন বহু গুণে বৃদ্ধি পেয়েছে। চোখ বন্ধ করে আনন্দে হাত পা ছড়িয়ে বৃষ্টির সামনে ভিজেই চলেছে মেহরুন। কোমর অবধি খোলা লম্বা ঘন চুলগুলো ভিজে টপ টপ করে পানি ঝরছে। এক মনে বৃষ্টিতে ভেজার কারণে আদ্রিসকে খেয়াল করেন মেহরুন। মেহরুন তো আর আপন মনে বৃষ্টিতে ভিজতেই ব্যস্ত। এবার হুঁশ ফিরে আদ্রিসের। এত রাতে যে বৃষ্টিতে ভেজার কারণে মেহরুনের ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে, সেই আশঙ্কা আদ্রিসে মেহরুনকে ডাক দেয়। মেহরুন চমকে পেছনে তাকায়। আদ্রিস গম্ভীর কণ্ঠে বলে, অনেক তো ভিজেছ, এখন আর ভিজতে হবে না মেহরুন। যতটুকু ভিজেছ তাতে করেই ঠান্ডা বসে যাবে। নিচে চলো এবার। মেহরুন অনুনয়ে সুরে বলল। আর একটু থাকি না, ভালোই তো লাগছে বৃষ্টিতে ভিজতে। আদ্রিস আপত্তি জানায়। মেহরুন ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ গগন বিদারী মেঘ গর্জে মেহরুন ভয়ে দৌড়ে চলে আসতেই নিলেই পেছনে পড়ে যেতে নেয়, ধরে ফেলে আদ্রিস। মেহরুন ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এই বুঝি পড়ে গেল সে, কিন্তু না, সে পড়েনি। পিটপিট করে চোখ মিলতেই দেখলো আদ্রিস মেহরুনকে ধরে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে মেহরুন। আদ্রিস এবার কিছুটা থমকে সুরে বলে, দেখেও চলতে পারো না মেয়ে? তাল সামলাতে না পেরে পিছলে যখন পড়েই যাও, তাহলে বৃষ্টিতে ভিজতে আসো কেন? আমি না থাকলে তো আজ কোমর ভেঙে বসে থাকতে। বলেই আদ্রিস ছেড়ে দেয় মেহরুনকে। আদ্রিসের কথায় কোনো পাত্তা না দিয়ে সুযোগ পেতে আবারও দৌড়ে চলে যায় বৃষ্টিতে ভেজার জন্য মেহরুন। ততক্ষণে অবশ্যই বৃষ্টির তেজ কমেছে কিছুটা। তাতে সাথে সাথে আদ্রিসও মেহরুনের পিছু পিছু ছুটে চলে। দৌড়তে দৌড়তে পেছনে ফিরে আদ্রিসকে দেখে ফিক করে হেসে ফেলে মেহরুন। হঠাৎ একজোড়া কালো হাত এসে মেহরুনকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। মেহরুন ভয়ে চিৎকার করে ওঠে। আদ্রিস ছুটে চলে সেদিক পানে, কিন্তু পথ যেন ফুরাচ্ছেই না। আশ্চর্য, মেহরুন হতে তার কয়েক কদমের ব্যবধান ছিল, তাহলে সে মেহরুনকে ধরতে পারছে না কেন? মেহরুন চিৎকার করে কাঁদতে কাঁদতে আদ্রিসকে বলল, আমায় বাঁচান আদ্রিস, ওরা আমায় বাঁচতে দিবে না। আদ্রিস ছুটে চলে সেদিকে, কিন্তু তার আগেই চোখের সামনে মেহরুনকে জমাট বাঁধা অন্ধকারের চাদরে মুড়ে নেয়। কোথাও কোনো অস্তিত্ব পাওয়া যায় না আর মেহরুনের। মেহরুন বলে চিৎকার করে ওঠে আদ্রিস। ঘুমের মধ্যে চিৎকার করতে করতে ধরফড়িয়ে উঠে বসে আদ্রিস। হালকা ঠান্ডার মধ্যেও সে অনবরত ঘেমেই চলেছে, সাথে সমানে কাঁপছে। আদ্রিসের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় মেহরুনের। দ্রুত উঠে বসে সে। আদ্রিসকে এমন করতে দেখে মেহরুন চিন্তিত সুরে বলল, কি হয়েছে আপনার? মাঝরাতে এমন করে চিৎকার করছেন কেন? নিজের পাশে মেহরুনকে সুস্থ স্বাভাবিক দেখে স্বস্তি ফিরে পায় আদ্রিস। তাহলে একটু আগে যা হয়েছিল তা কি স্বপ্ন ছিল? কি সাংঘাতিক স্বপ্ন! আরেকটু হলেই তো প্রাণ পাখিটা উড়ে যেত। পরপর 3 বার থুতু দেয় বুকে। তবুও ভয়ের রেশটা যেন এখনো কাটেনি আদ্রিসের। এখনো সে যেন একটা ঘোরের মধ্যে আছে। ইতিমধ্যে চোখের পানি চলে এসেছে তার। মেহরুন বুঝতে পারে না কি হয়েছে আদ্রিসের। আদ্রিসের এমন অবস্থা দেখে মেহরুন আবারও বলল, আপনি এমন ঘামছেন কেন? পানি খাবেন? কি হয়েছে আপনার? আদ্রিস মেহরুনের দুগালে হাত রেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো মেহরুন? কিছু হয়নি তো তোমার? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, ভয় পেও না তুমি। মেহরুন এবার বেশ বুঝতে পারছে আদ্রিস হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, যে কারণে ভয় পেয়েছে ভীষণ। বেচারার জন্য মায়া হয় মেহরুনের। কি ভয়টাই না পেয়েছে আদ্রিস। তবুও আদ্রিসের কথার ভুল ধরতেই চিন্তিত ভঙ্গিতে গালে হাত দিয়ে বলল, নিজে ভয় পেয়ে আমায় বলছেন আমি যেন ভয় না পাই? আদ্রিস কিছু বলে না। মেহরুন যে সুযোগ বুঝে তাকে নিয়ে মশকরা করছে তা বুঝতে অসুবিধা হয় না তার। মেহরুনের দিকে এক পলক তাকিয়ে শক্ত করে মেহরুনকে জড়িয়ে নেয় নিজের বুকে। মেহরুন বোকা বনে যায় আদ্রিসের এমন কাণ্ডে। না চাওয়া সত্ত্বেও আদ্রিসের পিঠে হাত বুলিয়ে দেয় মেহরুন। আদ্রিসকে অনেক কষ্টে শান্ত করে, পানি খাইয়ে শুইয়ে দেয় সে। মাঝরাত্রে উঠে
আদ্রিসের এমন পাগলামি দেখে মেহরুনের কপাল চাপড়ে তাই মনে মনে বলে, সারা রাত এপাশ ওপাশ করেও দু চোখের পাতা এক করতে পারল না আলফি। মাথায় রাজ্যের চিন্তা থাকলে কি আর ঘুম আসে কারো চোখে? ছোটবেলার বন্ধু এমন বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারছে না সে। মেহরুনের আবার কোনো ক্ষতি করে না বসে আদ্রিস, এসব চিন্তা করতে করতে মাথা ধরে আসছে যেন আলভির। আলভিকে অরণি অনেকবার তাদের বাড়িতে থেকে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু সে থাকেনি। সোজা বাড়ি এসে নিজের কক্ষে চলে আসে। রাতের খাওয়াটুকু মুখে তোলেনি পর্যন্ত। মেহরুন চলে যাওয়ার পর বাড়িতে থমথমে পরিবেশটা কাটেনি এক্ষুনো। সব মিলিয়ে প্রচুর বিরক্ত সে। কপালে এক হাত ঠেকিয়ে তাই শুয়ে আছে বিছানায়। এমন সময় রুমে প্রবেশ করে কেউ। অন্ধকারে ছায়ামূর্তির মুখ স্পষ্ট বোঝা যায় না। ছায়ামূর্তিটি ধীর পায়ে আলফির দিকে এগিয়ে আসতে থাকে। রুমে কারো উপস্থিতি টের পেতেই চোখ মেলে সে দিকে তাকায় আলভি। এই অসময়ে মেহনত আকবরের আগমনে আলভি কিছুটা অবাক হয়ে উঠে বসে। চিন্তিত গলায় শুধায়, কোনো কি সমস্যা হয়েছে বাবা? মেহনত আকবর মাথা নাড়ালে ছেলের পাশে বসতে বসতে তিনি বললেন, কখন এলে তুমি? টেরও তো পেলাম না। এসেছি, তা প্রায় ঘন্টাখানেক হবে বোধহয়। খেয়েছো? কিছু খাইনি বললে হয়তো বাবা চিন্তিত হয়ে পড়বেন। এজন্য আলভি মাথা নাড়িয়ে সায় জানায়। কথা ঘুরাতে তাই প্রসঙ্গ পাল্টে বলে, আচ্ছা বাবা, আমার কিছু জানার ছিল। কি বলো? হঠাৎ এভাবে তাড়াহুড়ো করে আদ্রিসের সাথে মেহুর বিয়ে দিলে, এমনকি আমাকে জানানোর প্রয়োজনও মনে করলে না, কিন্তু কেন? মেহনত আকবর কিছু সময় চুপ করে রইল। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তবে মেহরুন আমার এ বিষয়ে কোনো কথা বলেনি। ও যদি আমায় আগে থেকে বলতো তাহলে তো আর জল এত দূর গড়াতো না। শুধু শুধু অশান্তি ডেকে আনার কি কোনো মানে ছিল? আলভি বিস্ময়ে চাহনি তাকায় মেহনত আকবরের দিকে। কণ্ঠে অবাকতা এনে বলল, কি বলছো এসব? ওরা একে অপরকে ভালোবাসতো? ইম্পসিবল। আদ্রিস বলছে তোমায় এসব? মেহনত আকবর মাথা নেড়ে সায় জানায়। আলভি গম্ভীর কণ্ঠে বলল, আদ্রিস একটা বেঈমান, মিথ্যাবাদী। ওর কথা কেন বিশ্বাস করলে তুমি? ও আমার না থাকার সুযোগ নিয়েছে। আমি থাকলে এমন কিছুই হইতো না। খুব শীঘ্রই মিহু আর আদ্রিসের ডিভোর্সের ব্যবস্থা করে ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে আনবো আমি। দরকার পড়লে ওর অনেক বড় জায়গায় ধুমধাম করে বিয়ে দিব আমি। মেহনত আকবর চটে গেলেন। ঝাড়ি দিয়ে বললেন, ভুলে যেও না আমি এখনও বেঁচে আছি। আমার থেকে বেশি বুঝতে যেও না। আমি যা করেছি ভেবে চিন্তাই করেছি। আদৃশের সাথে মেহরুন ভালো থাকবে। আলভি চুপচাপ করে বসে থাকে। মেহনত আকবর নিজেকে স্বাভাবিক করে বললেন, হ্যাঁ, আদৃশ অবশ্যই অন্যায় করেছে, কিন্তু তবুও বলছি আদৃশকে ভুল বুঝো না। ও যা করেছে তা তোমাদের ভালোর জন্যই করেছে। ও বলেছে সব আমায়। বাহ, এত কিছুর পরও ওকে ভুল বুঝবো না, চমৎকার। আসলে তোমরা কি করতে চাইছো? আমার বোনের জীবনটাকে একেবারে শেষ করে দিতে কি, তাই তো? মেহনত আকবর আলভির মাথায় হাত বুলিয়ে দিলে দীর্ঘশ্বাস ছাড়লেন। আলভির কথায় উত্তর না দিয়ে তিনি নিজের মতো করেই বললেন, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কী ছিল জানো? যারা আর নাজিয়া যারা আর নাজিয়াকে এ বাড়িতে ঠাঁই দেওয়া। আলভি বিস্ময় নিয়ে তাকায় মেহনত আকবরের দিকে। তার বাবা কি সব আবল তাবল বলছে। গাম্ভীর্য ঠিক রেখে তিনি আবারও বললেন, আমার ছোটো ভাইটা হঠাৎ মারা যাওয়ায় মা মেয়ে সম্পূর্ণ একা হয়ে পড়ে। তাদের থাকা খাওয়ার কোনো জোর ছিল না, কারো দুয়ারও তাদের ঠাঁই মেলেনি। শেষমেশ সব দেখে তোমার মায়ের মনে ভীষণ মায়া হলো। তখন তাদের আমাদের বাড়িতে আশ্রয় দিচ্ছিলাম, কিন্তু কে জানতো তারাই আমাদের উপকারের প্রতিদিন স্বরূপ পেছন থেকে ছুটি বসাবে। আলভি অবাক হয়ে বললেন, মানে আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না বাবা। দাঁড়াও, সব বুঝিয়ে বলছি। মেহরুনের সাথে আদর্শের বিয়েটা আমি এমনি দিতে বাধ্য হয়েছি এক প্রকার। প্রথমে মেহরুনকে ভুল বুঝলো, আসলে দোষটা মেহরুনের নয়।
আদৃশের প্ল্যান ছিল সব। আলভি ছুটে যায়। মাঝপথে মেহনত আকবরকে থামিয়ে বললেন, দেখেছো, আমি বলছিলাম না ও একটা লম্পট। আমার বোনের নামে মিথ্যা অপবাদ দিয়েছে ও। ওরা তো ওর অভিনয় ছিল। আলভি রেগে বলে ওঠে, ও তো মস্ত বড় এক অভিনেতা, নইলে আমার বিশ্বাস নিয়েও ছিনিমিনি খেলতো না। আমার পুরো কথা তো আগে শেষ করতে দাও, তারপর কথা বলো। মেহনত আকবর কিছু বলার জন্য উদ্যত হতেই দরজার ওপারে কারো ছায়ামূর্তি নজরে আসে তার। থেমে যায় তিনি। উঠে সে পথেই পা বাড়ায়। আলভি শুধু অবাকের উপর অবাক হচ্ছে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। দরজা খুলতেই ভূত দেখার মতো চমকে উঠে যারা। মেহনত আকবর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন জারার দিকে। ধমকে সুরে বলেন, এত রাতে এখানে কি করছো তুমি? ভয়ে কেঁপে উঠে যারা। আমতা আমতা করে বলে, না মানে আসলে আলফি ভাইয়াকে একটু দেখতে এসেছিলাম। এত রাতে আলবিকে দেখে তুমি কি করবে? যারা কি উত্তর দেবে ভেবে পায় না। দাঁত দিয়ে সমানে নখ কামড়াতে থাকে সে। মেহনত আকবর এবার ঘাড় ফিরিয়ে আলভির দিকে তাকিয়ে বলে, তুমি কি যারাকে ডেকেছিলে? আলভি ভ্রু কুচকে বলল, কই না তো, ওকে কেন আমি ডাকতে যাব? যারা আরো বেশি ঘাবড়ে যায়। এবার সে কি করবে? যারাকে ঘামতে দেখে মেহনত আকবর বলল, এই ঠান্ডায় এত গামছা কেন তুমি? না মানে কিছু না, আমি এখন যাই তবে। যারা ভয়ে আমতা আমতা করে কোনো মতে কথাটা বলে। মায়ের কথা মতো তাকে আলভির রুমের সামনে আসতে হয়েছে। কিন্তু তার চাচাতো ভাইয়ের রুমের যে তার চাচা থাকে তা জানা ছিল না জারার। আর কোনো উপায় খুঁজে না পেয়ে তাই দৌড়ে চলে যায় নিজের রুমে। জারার চলে যাওয়ার দিকে মেহনত আকবর ভ্রুকুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ওকে থামাতে চাইলেও পরে কি মনে করে আর থামালো না। আলভির পাশে গিয়ে পুনরায় বসলেন তিনি। আলভি জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? যারা এত রাতে তোমার রুমের সামনে কি করতে এসেছিল সেটাই ভীষণভাবে ভাবিয়ে তুলছে আমাকে। হয়তো কিছু বলতে এসেছিল। তুমিও না, সামান্য একটা বিষয় নিয়ে কেন এত ভাবো? যদি কিছু বলারই থাকতো তাহলে ওভাবে দৌড়ে কেন চলে গেল, আর আমাকে ভূত দেখার মতো চমকেই বা উঠলো কেন? হয়তো তোমায় দেখে ভয় পেয়েছে ও। এমনিতেও ও বেশ ভয় পায় তোমাকে। তাছাড়াও আমি, মেহু আর যারা আমরা তিনজন মিলে কত গল্প করে রাত পাট করেছি। এ তো আর নতুন কিছু না। আর রইল ভয় পাওয়া। এত রাতে সাদা পাঞ্জাবি পরে আছো, এটা দেখলে তো যে কেউই বলবে চমকাবে। এটাই তো স্বাভাবিক। তুমিও না খামোখা কি সব আবল তাবল বকছো। ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। কথাটা বলেই হেসে ওঠে আলভি। মেহনত আকবর চুপচাপ তাকিয়ে থাকে আলফির দিকে। চলে যেতে যেতে তিনি বললেন, চোখ কান খোলা রেখে সাবধানে থেকো, নিজের খেয়াল নিজে রেখো। মানুষের বিপদ কিন্তু বলে কয়ে আসে না। যারা ভুক্তভোগী মেহরুম, তুমি ওর পথে পা বাড়িও না। আলভি বুঝতে পারল বাবার কথায় মর্মার্থ। ফ্যাল ফ্যাল করে তাই চেয়ে থাকে একবার মুখের দিকে। মনে মনে সে বলল, আবার নির্ঘাত প্রেশার বেড়েছে, নয়তো পেট খারাপ। তা না হলে এমন উদ্ভট কথা কেন বললো? যেসব কথার আগামাথা কিছুই নেই। মেহনত আকবর দীর্ঘশ্বাস ছেড়ে চলে এলেন। মনে মনে বললেন, যার ভুক্তভোগী মেহরুন, তুমি ওর পথে পা বাড়িও না। তোমার কপালে শনি আছে আলবি। এতটা অবুঝ হলে চলবে কিভাবে? তার ছেলে মেয়ে দুটোই কতটা বোকা, সহজ সরল। তাদের পক্ষে তো এদের এসব ছলচাতুরি ধরাও সম্ভব নয়। এই ভেবেই তিনি চিন্তায় নিঃশেষিত হচ্ছেন। তার এখন সত্যি সত্যি যারা আর নাজিয়া সুলতানাকে সন্দেহ হচ্ছে। তবে কি আদৃশই সত্যি? মেহরুনের জন্য তো তা ও আদৃশ ছিল। হালভি কি হবে তবে? আকাশে সূর্যি মামা উঠে পড়েছে, ঘণ্টাখানিক হতে চলল। বেলা হয়েছে যথেষ্ট। মুখশ্রীতে তীব্র রৌদ্র পড়তেই পিটপিট করে চোখ মেলে তাকায়। আর মোড়া ভেঙে উঠে বসে মেহরুন। হাই তুলতে তুলতে দেয়াল ঘড়ির দিকে নজর পড়তেই দেখে ঘণ্টা মিনিট কাটা সকাল 10টা ছুঁই ছুঁই। তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হয়ে নেয় সে। পুরো রুমে চোখ বুলিয়েও আতিশকে নজরে পড়ল না মেহরুনের। আপনা আপনি তাতে কপালে যৎকিঞ্চিত
ভাঁজ পড়ে যায়। এদিক ওদিক তাকাতে তাকাতে রান্নাঘরের দিকে চলে আসে মেহেরুন। অরুণী রান্না করছে। মেহেরুনকে দেখতে পেয়ে অরুণী বাঁকা হেসে বলে, ঘুম ভাঙলো তবে মহারানী? মেহেরুন ইতস্তত বোধ করে তার বিবাহিত বান্ধবীদের কাছ থেকে সে শুনেছে বাড়ির বউদের নাকি ঘরের সমস্ত কাজ একা হাতে সামলাতে হয়। পান থেকে চুন খসতেই নাকি তার খেসারত দিতে হয়। শাশুড়িরা তো আছেন, ননদরাও নাকি ভুল ধরার জন্য ওত পেতে থাকে বসে। আর এদিকে সে কিনা বাড়ির বউ হয়েও বেলা 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে, অথচ অরুণী ননদ হওয়া সত্ত্বেও তার সাথে খারাপ ব্যবহারের পরিবর্তে ভালো ব্যবহার করছে। দুদিন হতে চলল মেহেরুন এ বাড়িতে বউ হয়ে এসেছে, কিন্তু তাকে এ পর্যন্ত একটা কাজও করতে দেয়নি অরুণী। সব নিজ হাতেই সামলে নিয়েছে। এসব ভেবে মেহেরুনের চোখে জল আসে। অরুণীর মতো এমন একটা ননদ পেয়ে সে নিজেকে ভাগ্যবতী মনে করেছে। মেহেরুনের দিকে এক পলক তাকিয়ে অরুণী আবার বলল, চুপ করে আসো যে, মন খারাপ তোমার? আদিশের সাথে আবার ঝগড়া হয়েছে বুঝি? দাঁড়াও, বাসায় আসুক বাদুরটা, ওকে আচ্ছা করে বকুনি দিয়ে দিব। কষ্ট পেও না তুমি। মেহরুন চোখের কোণে জমে থাকা পানিটুকু হাতে উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। হালকা হেসে বলল, না না, তেমন কিছু হয়নি আপু। তুমি না অনেক ভালো, তোমায় একটু জড়িয়ে ধরতে পারি? অরুণীর কাছ থেকে অনুমতি পাওয়ার আগেই অরুণীকে জড়িয়ে ধরে মেহরুন। সকাল সকাল মেহরুনের এমন পাগলামি দেখে হেসে ফেলল অরুণী। মাথায় হাত বুলিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, হঠাৎ জড়িয়ে ধরছো যে, মতলবটা কি শুনি তোমার? মেহরুন হেসে বলল, আজকের রান্নাটা আমি করি আপু। ব্যস্ত হাতে পরোটা ভাজতে ভাজতে অরুণী বলল, আগে সকালে নাস্তাটা তো সারো, তারপর পরেরটা পরে না হয় দেখবো। মেহরুন মাথা নেড়ে সায় জানায়। হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলে উঠল, ওনাকে দেখছি না যে, কোথায় গেছেন উনি? আদিশের কথা জিজ্ঞেস করছো? মেহরুন ইতস্তত করে মাথা নাড়ায়। অবনীর ওর দিকে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ডাক্তার মানুষ, গিয়েছে হয়তো হসপিটালে। ওটাই তো ওর ঘর বাড়ি। হসপিটাল ছেড়ে বাড়ি থাকে কতক্ষণ? অরুণী আক্ষেপের সুরে বলল, না, সকালের নাস্তাটাও তো করে গেল না ছেলেটা। কত করে বললাম, কে শোনে কার কথা? আজ নাকি তার এমার্জেন্সি অপারেশন পড়েছে, সেই জন্য তো তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো সকাল সকাল। উনি তাহলে খাননি? না খেলে তো অসুস্থ হয়ে পড়বেন। অরুণী মেহরুনের দিকে সরু চোখে তাকিয়ে মিটিমিটি হাসে। তা দেখে মেহরুন আমতা আমতা করে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, না মানে আসলে সকাল থেকে দেখছি না তো, এই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। বুঝেছি, থাক বলতে হবে না আর। সামনাসামনি তুমি যতই আদৃশকে অপছন্দ করো না কেন, মনে মনে ঠিকই ওকে ভালোবাসো তুমি। তা তুমি স্বীকার করো আর না করো, এটাই সত্যি। অরুণীর কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ে মেহরুন। মনে মনে বলে সে, তোমার চোখ তো অন্য কিছু বলছে। তুমি আমার কাছ থেকে কিছু কি লুকাচ্ছ? অরুণী আর মেহরুন টুকটাক কথাবার্তা বলতে বলতে সকালের নাস্তা সেরে ফেলে। অরুণীর ফোন আসায় অরুণী নিজের কক্ষে বেলকুনিতে চলে যায়। এদিকে মেহরুন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেয়ালের টানিয়ে রাখা ছবিটার দিকে। সেখানে মা, বাবা, ভাই, বোন, একটি আদর্শ সুখী পরিবার দেখা যাচ্ছে। ছবিটা থাকা মেয়েটা অরুণী আর ছেলেটা আদৃশ, অথচ ছবিতে থাকা বাকি দুজন গত হয়েছে তো বছর খানিক আগে। ধরণীর বুকে পড়ে রইল মা বাবাহীন এতিম দুই ভাই বোন, আদৃশ আর অরুণী। নিজের রুমে থাকা জিনিসপত্র সব ভাঙচুর করতে ব্যস্ত যারা। ক্রোধে তার শরীর যেন জ্বলে যাচ্ছে। তার প্রথম প্ল্যানে মাঝখানে এসে জল ঢেলে দিল আদৃশ। এবার দ্বিতীয় প্ল্যানে জল ঢেলে দিল মেহনত আকবর। নাজিয়া সুলতানা কিছুতেই মেয়েটাকে যেন শান্ত করতে পারছে না। মাথায় হাত বুলিয়ে বলেন শান্ত হতে, কিন্তু যারা শান্ত হয় না। রাতে কিছু না বললেও সকালে এসে যারা এবং নাজিয়া সুলতানাকে কড়া কথা শুনিয়ে দিয়ে যায় মেহনত আকবর। তার কড়া নির্দেশ,
রাতের বেলায় যেন ভুলক্রমেও আলবির কক্ষের ত্রিসীমানার যারার ছায়াও না মেলে। যদি একথা নড়ছড় বা অমান্য হয় তাহলে তার পা ভেঙে দেওয়া হবে। এ কথা শুনে আরো বেশি রেগে যায় যারা। আর তারপরেই শুরু হয় তার এমন তাণ্ডব। নাজিয়া সুলতানার হাত ঝাঁকিয়ে উত্তেজিত কণ্ঠে যারা বলল, এবার কি হবে মা? শেষ পথটাও বন্ধ করে দিল ওই পুরোটা। নাজিয়া সুলতানা গালে হাত দিয়ে ভাবে, তার মাথাতেও এই মুহূর্তে কিছু আসছে না। যারা রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। নাজিয়া সুলতানা চেয়েও আটকাতে পারে না মেয়েকে। বরাবরের মতো এবারও এই অপারেশনটাতে সাকসেসফুল হয়েছে আদ্রিস। নিজের কেবিনে এসে চেয়ারে হালান দিয়ে মাথাটা এলিয়ে দিয়েছে চেয়ারের উপর। সকাল থেকে পেটে দানা পানিও পড়েনি তার, এজন্য মাথাটা বেশ ঝিমঝিম করছে। ক্লান্ত ভঙ্গিতে রফিককে ডাকলো। সকালে কিছু খাওয়া হয়নি আমার, ক্ষুধা পেয়েছে, তাই খাবার নিয়ে এসো রফিক। রফিক মাথা নেড়ে চলে যায় খাবার আনতে। 15 মিনিটের মধ্যে খাবার নিয়ে হাজির হয় রফিক। আদ্রিস রফিককে দেখে হাসে। রফিক সারাদিন অনেক খাটাখাটি করে, ছেলেটাকে দেখলে বড় মায়া হয় তার। রফিক বসো, খেয়ে নাও। না স্যার, আমি খাবো না, আপনি খেলেই আমার খাওয়া হয়ে যাবে। ভ্রু কুচকে থাকায় আদ্রিস গম্ভীর গলায় বলল, তুমি আমার মুখের ওপর কথা বলছো রফিক? যা বলছি তাই করো, কুইক, ফার্স্ট নাও। অগত্যা রফিক আর কোনো কথা না বাড়িয়ে আদ্রিসের সাথে খেয়ে নেয়। রফিক মনে মনে দোয়া করে আদ্রিসের জন্য। স্যার যেন খুব খুশি হন, যেন খুব খুশি একটা পরিবার হয়। বাকি পেশেন্টদের দেখতে দেখতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যায়। রোগী দেখা শেষ করে রফিককে নিয়ে বেরিয়ে পড়ে আদ্রিস। এখন আর হসপিটালে ভালো লাগে না তার। বাসায় সুন্দরী বউ রেখে কেই বা বাইরে থাকতে পারে, কথাটা ভেবেই আনমনে হাসলো আদ্রিস। গাড়ির পাশে দাঁড়িয়ে রফিককে সব বুঝিয়ে দিচ্ছিল আদ্রিস। এমন সময় কেউ একজন এসে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল আদ্রিস ভাইয়া। ঘাড় ফিরিয়ে দেখে ভ্রু কুচকে তাকায় আদ্রিস। এই অসময়ে এখানে যারাকে দেখে মেজাজ সপ্তম আকাশে চড়ে বসে তার। এই মেয়েটাকে দেখলেই প্রচণ্ড রাগ হয় আদ্রিসের। ততক্ষণে রফিকও চলে যায় নিজের কাছে। যারা আদ্রিসের দিকে এগিয়ে আসতে আসতে আকুতি ভরা কণ্ঠে বলল, আমি আপনাকে নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম আদ্রিস ভাইয়া, বিশ্বাস করুন। কিন্তু আপনি আমার ভালোবাসা কেন বুঝলেন না? আদ্রিস থ হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়ে বলে কি এসব? এর মধ্যে কি বিন্দু মাত্র আত্মসম্মান ছিটে ফোটাও নেই নাকি? সেদিন যেভাবে অপমান করে তাড়িয়ে দিল, তারপরেও তো আদ্রিসের সামনে আর আসাই উচিত হয় না যারার। রাগে দাঁত চেপে আদ্রিস বলল, এই মেয়ে, তোমার লজ্জা করে না নিজের চাচাতো বোনের স্বামীকে উল্টাপাল্টা কথা বলতে? ভালোবাসি বলতে লজ্জা কিসের? আমি আপনাকে আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু তা বলার সুযোগ কই হলো? তার আগেই তো আপনি মেহরুনকে বিয়ে করে ফেললেন। মেহরুনের মধ্যে কি এমন পেলেন যা আমার মধ্যে নেই? শুনুন মেহরুন আপনাকে একটুও ভালোবাসে না, ওকে ছেড়ে দিয়ে। নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে ঠাটিয়ে দুটো চর বসিয়ে দিল জারার গালে। গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিসের দিকে যারা। আদ্রিস চিৎকার করে বলে উঠল, মেহরুন আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি ওকে ভালোবাসি, এটাই সত্য। ওকেই আমি চাই, যেটা যে কোনো ওকেই আমি চাই, সেটা যে কোনো মূল্যে হোক। আর তুমি ভাবলে কিভাবে ওকে আমি ছেড়ে দেব? নেভার। পুরো পৃথিবীও যদি আমার বিরুদ্ধে চলে যায়, তবুও মেহরুনকে ছাড়ব না আমি। আর কি যেন বলছিলে? মেহরুনের মধ্যে কি এমন আছে? মেহরুনের মধ্যে আছে আত্মসম্মানবোধ, মান অপমানবোধ, যা তোমার মতো থার্ড ক্লাস 2 পয়সার নির্লজ্জ আশ্রিতা মেয়ের মধ্যে নেই। লজ্জা করলো না মেহরুনদের বাসার আশ্রিতা হয়ে মেহরুনেরই ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতে? তোমার মতো মেয়ের তো মেহরুনের পায়ের নখেরও যোগ্যতাও নেই। তুমি 10 বার জন্মালেও ওর মতো হতে পারবে না কখনোই। আদ্রিসের কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠে বদলে ক্রুড়ো হাসল যারা। চরের প্রতিশোধ তো নিয়েই ছাড়বে সে। আদ্রিসকে বরবাদ করতে পারলেই তবেই যারার শান্তি মিলবে। বেলকুনি হতে চাপা কান্নার আওয়াজ মেলে।
অরুণীর ঘরের সামনে দিয়ে যাচ্ছিল মেহেরুন। হঠাৎই কান্না করুণ সুর কর্ণকুহরে ঠেকতেই পা থেমে যায় তার। 7-5 না ভেবে অবনীর রুমে পথে পা বাড়ায় মেহরুন। আদ্রিসের কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠে বললে ক্রু হাসলো যারা। সে এখানে প্ল্যান করেই এসেছে। একবার আদ্রিস তাকে ধোঁকা দিয়েছে, এবার সে এমন চাল চালবে যে আদ্রিস তার কথা শুনতে বাধ্য হবে। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল যারা। লোকজন তেমন একটা নেই বললেই চলে। এখন তো সুযোগ। এবার নিজের গায়ের উপর থেকে ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেলে সে। যারা মনে মনে ভাবতে থাকে, পুরুষ মানুষ তো সৌন্দর্যের পূজারী আর দেহের পাগল হয়। সোজা কথায় কাজ না হলে দেহের প্রলোভন দেখিয়ে যদি আটকে রাখা যায়, আদ্রিস এবার ঠিকই আটকাবে। কথাটা ভেবেই হেসে ওঠে যারা। সত্যি নিজের বুদ্ধির তারিফ করতে হয়। আদ্রিসের দিকে তাকিয়ে বাঁকা হেসে যারা বলে উঠল, এবারও কি না করবেন মিস্টার আদ্রিস খান? আদ্রিস হতভম্ব হয়ে তাকিয়ে দেখে যারার কর্মকাণ্ড। ঘৃণায় গা ঘিন ঘিন করছে তার। এই মেয়েটা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে? এক পলক তাকিয়েই পরক্ষণে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয় আদ্রিস। চলে যেতে নিলেই আদ্রিসের হাত ধরে আটকে দেয় যারা। ঝাড়ি মেরে নিজের হাত ছাড়িয়ে নেয় আদ্রিস। যারা মুখটাকে বাঁকিয়ে বলল, কি হলো, উত্তর দিলেন না যে? আমায় কি ভালো লাগেনি আপনার? আর কি করলে ভালো লাগবে? আপনি চাইলে আপনার জন্য বিলিয়ে দিতে পারি আমার পুরো দেহ। কথাটা শেষ করার পূর্বেই ঠাস করে থাপ্পড় পড়ে জারার গালে। আদ্রিসের দেওয়া থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে তাল সামলাতে না পেরে রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে যারা। পিচ ঢালাই রাস্তার উপরে পড়ে যাওয়ার কারণে তার হাত আর মুখে বেশ খানিকটা অংশ ছিঁড়ে যায়। যারা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থেকে আদ্রিসের দিকে, যার জন্য সে তার মহামূল্যবান সম্ভ্রম পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত ছিল, সেই কিনা তাকে এভাবে আঘাত করে ক্ষত বিক্ষত করতে পারল। ভেবেই কেঁদে উঠে যারা। আদ্রিস নিজের হাতটাকে মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। চিৎকার করে বলে ওঠে, তোর মতো মেয়েদের শরীরের প্রতি আকৃষ্ট হয় কাপুরুষেরা, কোনো পুরুষ নয়। তুই কি ভেবেছিলি তোর শরীরের প্রলোভন দেখি আকৃষ্ট করবি আমায়? কখনোই তা সম্ভব নয়। তোর মতো ডাস্টবিনের কিটদের দিকে ফিরেও তাকায় নাই আদ্রিস। আদ্রিসের কথা শুনে যারা কাঁদতে কাঁদতে বলল, কেন? আপনি আমায় বুঝলেন না আদ্রিস? কি দোষ ছিল আমার? আদ্রিস তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি দোষ করিসনি তুই? লজ্জা করলো না নিজের চাচাতো বোন যে কিনা তোকে নিজের বোনের মতো ভালোবাসতো, তাকে ঠকাতে? তার গায়ে কলঙ্কের দাগটা তো তুই লাগাতে চেয়েছিলি। লোক ভাড়া করে এনে ওকে কলঙ্কিত করতে চেয়েছিলি তুই। আমি যদি সেদিন তোকে না দেখে ফেলতাম তাহলে হয়তো আমার মেহরুন। থেমে যায় আদ্রিস। যারা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ হ্যাঁ, সব আমি করেছি। ছোটবেলা থেকেই ওকে সহ্য হয় না আমার। ও আমার দু চোখের শত্রু। আমার বাবা নেই, বাবার আদর পাওয়ার সৌভাগ্য কখনো হয়নি আমার। মেহরুন তো সোনার চামচ নিয়ে জন্মেছিল। মা বাবার আদর সব পেয়েছে ও। মেহরুনকে যখন দেখতাম খুব আদরে মানুষ হতো, তখন আমার গা জ্বলে উঠত। এসব কিছু তো আমারও পাওনার কথা ছিল, কিন্তু আফসোস আমি পাইনি। তখন ওর কাছ থেকে সব কেড়ে নিতে মন চাইতো আমার। এখন দেখুন, আপনাকেও ও নিয়ে নিল। এতটুকু বলে থামলো যারা। আদ্রিস তাচ্ছিল্যের সুরে বলল, অপরের সুখে হিংসে করলে এমনই সারা জীবন জ্বলে পুড়ে ছাই হতে হয়। আর উপকারীর ক্ষতি করতে গেলে তো এমন হবেই। তবে তুমি যদি এসব না থামাও তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। তুমি আমায় চেনো না মেয়ে। ভালোভাবে বলছি, চুপচাপ সরে যাও, এতে তোমারই ভালো। আমার মেহরুনের গায়ে যদি একটা আঁচও লাগে তাহলে কিন্তু ছাড়বো না আমি তোমায়। আদ্রিস কতটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই তোমার। কথাটা যেন মাথায় থাকে। কথাগুলো এক নাগারে বলেই জারার দিকে এক পলক তাকায়। যে দৃষ্টিতে ছিল শুধুই ঘৃণা। হনহন করে গিয়ে গাড়িতে বসে পড়ে। জারার সাথে কথা বলা বা শোনার কোনোটাই বিন্দু মাত্র ইচ্ছে নেই আদ্রিসের। পেছন থেকে অনেকবার ডাকে যারা, কিন্তু আদ্রিস কোনো পাত্তাই দেয় না।
ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন করে। ফোনে কথা বলতে বলতে গাড়িটা স্টার্ট দিয়ে সোজা চলে যায় নিজের গন্তব্যে। জানা পেছন থেকে চিৎকার করে বলতে থাকে, আমিও দেখে নিব কিভাবে সুখে থাকো তোমরা। এর শেষ আমি দেখেই ছাড়বো। আমি যখন সুখে নেই তখন কিছুতেই মেহরুনকেও সুখে থাকতে দিব না। ধুলোবালি ঝেড়ে উঠে দাঁড়ায় যারা। এবার তাকে নতুনভাবে সাজাতে হবে সব কিছু। সামনে আর একটা পথই খোলা আছে তার জন্য। হন হন করে ছুটতে থাকে সে। পথে একটা সিএনজি পেতেই সেটাতে চট করে উঠে পড়ে যারা। দূর হতে কেউ এই সবটাই নজরবন্দি করে, সেই সাথে ক্যামেরা বন্দিও করে নেয়। মুখে তার বাঁকা হাসি ফুটে ওঠে। সময় মতো সেই নিজে থেকে সবটা ফাঁস করবে। ভালো মানুষের মুখোশটা খোলা অবধি তাকে যে আড়ালেই থাকতে হবে। দ্রুত তাই সরে পড়ে সে। বেলকুনি হতে চাপা কান্নার আওয়াজ মেলে। অরণি ঘরের সামনে দিয়ে যাচ্ছিল মেহরুন। হঠাৎ এ কান্না করুণ সুর কর্ণকুহরে ঠেকতেই পা থেমে যায় তার। 7-5 না ভেবেই অরণির রুমে পথে পা বাড়ায় মেহরুন। বেলকনির রেলিংয়ের সাথে মাথাটা এলিয়ে দিয়ে বসে আছে অরণি। ফোনটা পড়ে আছে মেঝেতে। মুখে তার উদ্ভ্রান্তের মতো ছাপ। চোখ বেয়ে তার এখনো অশ্রুকণা ঝরছে। কিছুক্ষণ পরপর সে ফুপিয়ে উঠছে। অন্তরের বেদনাই তাকে এমন করুণ সুরে কাঁদাচ্ছে। অরণিকে এভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে অরণির কাছে যায় মেহরুন। সবসময় হাসি খুশি থাকা মেয়েটাকে এমন করে কাঁদতে দেখে মেহরুন উত্তেজিত হয়ে পড়ে। নানান চিন্তা ঘুরপাক খায় তার মস্তিষ্কে করটিতে, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস পায় না। শেষমেশ আর মুখ বুজে না থেকে ক্রন্ধনরত অরণির গালে 2 হাত রেখে উত্তেজিত হয়ে তাই মেহরুন জিজ্ঞেস করেই বসল। অরণি চকিত তাকায় মেহরুনের দিকে। অসময়ে মেহরুনের আগমনে চমকায় অরণি। তবে কি মেহরুন শুনে ফেলেছে? সত্য গোপন করতে তাই দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে মুছে নেয়। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, কই কিছু হয়নি তো, তেমন কিছু নয়। মেহরুন এক দৃষ্টিতে তাকিয়ে রইল অরণির দিকে। অরণি মুখে এমন কথা বললেও তার চোখ তো অন্যদিকে বলছে মনে হচ্ছে। অরণি মিথ্যে বলছে তাকে। মেহরুন সন্দিহান চিত্তে বলল। অরণি এক পলক তাকায় মেহরুনের দিকে, মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল, মায়ের কথা মনে পড়ছিল ভীষণ। মেহরুনের বিশ্বাস হয় না অরণির কথা। অরণির কথা ঘুরাতে মায়ের দোহাই দিচ্ছে না তো। তাই সে আবারও বেশ কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে জিজ্ঞেস করেই বসল। অরণি এবার মেহরুনের দিকে ফিরে তাকায়, গম্ভীর কণ্ঠে বলল, প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিগত জীবন বলতে কিছু আছে মেহেরুন। আমারও নিশ্চয়ই তেমন ব্যক্তিগত জীবন বলতে কিছু রয়েছে। আমি চাই না নেক্সট টাইম তুমি আর ইন্টারফেয়ার করো আমার লাইফে। মেহরুন হোঁচট খায়। অরণির বলা কথাটা ভীষণভাবে আঘাত পায় মেহরুন। এ কদিনে সে অরণির দিকে বোনের মতোই ভাবতে শুরু করেছিল। তাই তো অধিকার খাটাতে মেহরুন অরণিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করেই ফেলে। তাকে হাই করার জন্য তো বলেনি কিছু। মেহরুন করুণ কণ্ঠে বলল, সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি। আমি তোমায় হেয় করার জন্য বলিনি। আসলে আমার তো আর কোনো অধিকার নেই তোমায় জিজ্ঞেস করার তোমার ব্যক্তিগত জীবন নিয়ে। এ ভুল আর কখনো হবে না আপু। কথাটা বলেই অরণির উত্তর পাওয়ার আশায় বসে না থেকে দ্রুত নিজের রুমে চলে যায় মেহরুন। তার চোখে অশ্রুতে টইটুম্বুর। অরণিকে আপন ভেবেছিল মেহরুন, কিন্তু অরণি পারেনি মেহরুনকে আপন ভাবতে। বিছানায় উবুর হয়ে শুয়ে তাই বালিশ মুখে গুজে কেঁদে উঠে সে। এদিকে মেহরুনের চলে যাওয়ার দেখে মলিন হাসে অরণি। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। মনে মনে সে বলল, তুমি আমায় ভুল বোঝাতে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বহুগুণ কষ্ট পেয়েছি তো তার দেওয়া কথার আঘাতে। অরণির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার জীবনে আদৃশ ছাড়া আপন বলতে
আর কেউ রইল না। সে এমন এক হতভাগা যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, তাকেই সে হারিয়ে ফেলে চিরতরের মতো। হয় সে মারা যায়, নয়তো তার চেয়ে বহু দূরে চলে যায়। সূর্যাস্ত গেছে খানিক আগেই। ধরণীর বুকে এখন নেমে এসেছে আধার। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে আদৃশের। এসে পৌঁছেছে সবেমাত্র। গাড়িটা গ্যারেজে রেখে দ্রুত পদে প্রবেশ করে নিজের বাড়িতে। পুরো বাড়িটা কেমন অন্ধকারে ছেয়ে আছে। আজ সন্ধ্যের বাতিটাও জ্বলেনি। বুকটা ধক করে উঠল আদৃশের। কারো কিছু হলো না তো আবার? ধূপধাপ পা ফেলে নিজের কক্ষে চলে যায় সে। পুরো রুম জুড়ে অন্ধকার বিরাজ করছে।